আসসালামু আলাইকুম। আমাকে আই থিংক এখন স্পষ্ট তোমরা শুনতে পাচ্ছ। একটু কাইন্ডলি জানাবা সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, কারণ সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবা যে সাউন্ড স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, ইয়েস, একটু কাইন্ডলি জানাবা যে তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ কিনা। সাউন্ডটা শোনা গেলে আমরা আমাদের আজকের আলোচনা ইনশাআল্লাহ শুরু করব। একটু কাইন্ডলি জানাবা। হ্যাঁ, সাউন্ডটা শোনা গেলে আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের ভেরি গুড। ওকে, আই থিঙ্ক এখন আমার সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে এবং আমি তোমাদের কমেন্ট গুলো দেখতে পাচ্ছি। একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবা সাউন্ড স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমাদের এবছর 2025-26 সেশনে নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে এই প্রথম বি ব্রেনার থেকে আমরা অফিসিয়ালি ফেসবুক লাইভের মাধ্যমে তোমাদের সাথে কানেক্টেড হয়েছি। আজকে আমরা মূলত যাদের জন্য কথা বলবো, যে যাদেরকে নিয়ে এতদিন কথা বলা হয়নি, আহ, আমরা হয়তোবা তোমরা এইটুকু ভাইব সবসময় পেয়েছো যে এই সময় ভাইয়ারা এত বেশি ব্যস্ত ছিল, যারা চান্স পেয়েছে তাদেরকে নিয়ে, যারা চান্স পায়নি তাদেরকে আমরা সেভাবে হয়তোবা পর্যাপ্ত অ্যাটেনশন ওইভাবে অফিসিয়ালি দিতে পারিনি। তবে আমাদের পুরো কাউন্সিলিং টিম অ্যাক্টিভ ছিল যারা চান্স পায়নি তাদেরকে উজ্জীবিত রাখার জন্য। তাদের সাথে আমরা ওভার ফোন কানেক্টেড ছিলাম, তাদের সাথে আমরা রেগুলার আমাদের কমিউনিকেশন মেনটেন করেছি। এরপরও এত হাজার হাজার মেসেজ আমাদের এখানে জমেছে, যেগুলো হয়তোবা সবগুলো রিপ্লে করা আমাদের সম্ভব হয়নি, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর রিয়েলি সরি ফর দ্যাট। নার্সিং ভর্তি পরীক্ষায় তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিন্তু অনেক ভালো একটা প্রিপারেশন ছিল। অনেক ভালো প্রিপারেশন নেওয়ার পরেও স্টুডেন্টরা কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার যে সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়ার সুযোগ থেকে অনেকে বঞ্চিত হয় শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে বাংলাদেশে সরকারি নার্সিং কলেজগুলোতে আসন সংখ্যা সীমিত থাকার কারণে। যেহেতু বাংলাদেশে বিএসসি, মিডওয়াইফারি অ্যান্ড ডিপ্লোমা এই তিনটা সেক্টরেই নার্সিং ভর্তি পরীক্ষা হয়, সো দেখা যায় এখানে আসন লিমিটেশন রয়েছে। অনেক স্টুডেন্ট অনেক ভালো প্রিপারেশন নেওয়ার পরেও কিন্তু আসন কম থাকার কারণে চান্স পায় না। আরেকটা বড় একটা কারণ শিক্ষার্থীদের হয়, সেটা হচ্ছে স্টুডেন্টরা পরীক্ষার হলে অনেক ভালো প্রিপারেশন নিয়ে যাওয়ার ফলেও তারা পরীক্ষার হলে অনেকটা নার্ভাস হয়ে যায় এবং অনেক সহজ জিনিস ভুল করে আসে, যেটা অলরেডি আমরা আমাদের প্রিভিয়াস তোমাদের যে গাইডলাইন সেশনগুলো সেগুলোতে আমরা ডিটেলসে বলেছি যে একটা স্টুডেন্ট কি কি ভুলগুলো নর্মালি করে থাকে। তো আমি আজকের এই সেশনে তোমাদের অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসেবে তোমার এই মুহূর্তে করণীয় কি, তুমি কোন জায়গাগুলোতে ফোকাস করবা, তোমার এখন কিভাবে করলে তুমি তোমার যে রাইট পারপাসটা লাইফের এই রাইট নাও সেটা খুঁজে পাবা। এখানে তোমার কয়েকটা বিষয় নিয়ে তুমি কনফিউশনে আছো। তোমার সেকেন্ড টাইম দেওয়া উচিত কিনা, তোমার থার্ড টাইম হিসেবে পরীক্ষা দেওয়া উচিত কিনা, অথবা তোমার কি প্রাইভেটে ভর্তি হওয়া উচিত কিনা, নাকি তোমার নার্সিং সেক্টরের ক্যারিয়ারের পাথ চেঞ্জ করে ন্যাশনাল বা অন্যান্য অন্য কোথাও ট্রাই করা উচিত কিনা। এই তিনটা ক্যাটাগরিতে স্টুডেন্টরা আছে। তোমরা একটু কাইন্ডলি একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও যে কে কোনটার মধ্যে পড়ো, বা কে কোন বিষয়টা নিয়ে একটু বেশি কনফিউশনে আছো। তোমরা সেকেন্ড টাইমার দেওয়া উচিত কিনা কারা কারা আছো, বা থার্ড টাইমার দিতে চাচ্ছ কারা কারা, একটু কাইন্ডলি কমেন্টে জানাবা। আমি এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে একটু ডিটেলসে একটু আলাপ আলোচনা করব। আমি কয়েকটা বিষয় তোমাদের জন্য সুন্দর করে নোট ডাউন করেছি। ইভেন আমরা অলরেডি একটা ফর্ম দিয়েছি, সেখানে আমাদের সেকেন্ড টাইমার ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিয়েছি যে তারা কেন মনে করছে যে তার এবার সরকারি নার্সিং এ আশানুরূপ ভাবে চান্স হয় নাই। সো এটার জন্য আমরা একটা ফর্ম দিয়েছি, সেখানে স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি। সেই ফিডব্যাক গুলো বা অ্যানালাইসিস করে আমি তোমাদের জন্য কয়েকটা পয়েন্ট গুছিয়ে রেখেছি, একটু মনোযোগ দিয়ে প্রত্যেকটা পয়েন্ট শুনবা। হয়তোবা আজকে একদম প্রাথমিক পর্যায়ে তুমি যদি এই কথাগুলো শুনে ফেলো, তাহলে তোমার পক্ষে হয়তোবা আজকে তুমি আমাদের যে লাইভটা দেখতেছো, এটা হয়তোবা তুমি দেখতেছো একটা ভাঙা মন নিয়ে, বা একটা দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে দেখতেছো। হয়তোবা এমনও হতে পারে আজ থেকে 1 বছর পরে তুমি হয়তো আমার অন্য কোনো লাইভ দেখবা, যেখানে তুমি একজন নার্সিং শিক্ষার্থী বা নার্সিং কলেজে বসে আমার হয়তোবা এই লাইভটা দেখবা আজ থেকে হয়তোবা 1 বছর পরে। সো আমি কয়েকটা পয়েন্ট এভাবে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন কয়েকটা ভুল সেকেন্ড টাইমাররা নর্মালি করে থাকে। তুমি যদি এজ এ সেকেন্ড টাইমার হয়ে থাকো, সেখানে কয়েকটা ভুল করে থাকে, আমি যে জিনিসগুলো একটু পয়েন্ট আউট করে নিচ্ছি। সো সেগুলো হচ্ছে আমরা এক্স্যাক্টলি স্পেসিফাই বলবো। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে স্টুডেন্টদের সেকেন্ড টাইমারদের বড় একটা ভুল হয়ে থাকে, সেটা হচ্ছে প্রিপারেশন লেট, মানে প্রিপারেশন লেট স্টার্ট। অনেক সময় দেখা যায় কি সেকেন্ড টাইমারদের ভেতরে অনেকে চান্স মিস হয়ে যায়।
তোমরা জানো যে এবছর আমাদের বি ব্রেনার থেকে যতজন শিক্ষার্থী সরকারি নার্সিং এ চান্স পেয়েছে, এখন পর্যন্ত আমাদের মানে চান্স পাওয়ার সংবাদ আসতেছে। তো রেগুলারলি আমরা সেই ডাটাগুলো আমরা আপডেট করছি এবং সেগুলোর আলোকে আমরা একটা স্ট্যাটিস্টিক্স আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের প্রায় 62% শিক্ষার্থী যারা সরকারি নার্সিং এ চান্স পেয়েছে বি ব্রেনার নার্সিং লিমিটেড থেকে, তাদের মধ্যে 62% শিক্ষার্থী হচ্ছে সেকেন্ড টাইমার। আমি একটা পরিসংখ্যান অলরেডি আমাদের পেজে শেয়ার করেছি, প্রায় 62% শিক্ষার্থী হচ্ছে সেকেন্ড টাইমার। এখন এত বেশি সংখ্যক শিক্ষার্থী সেকেন্ড টাইমার কেন চান্স পায়? এর অন্যতম মূল কারণটা কি? এর অন্যতম মূল কারণ হচ্ছে, দেখো, প্রথমবার একটা স্টুডেন্ট যখন ভর্তি পরীক্ষা দেয় তখন সে তার পরীক্ষাটার মেইন আবহ বুঝে ফেলে। প্রথম সে পরীক্ষাটা দিয়ে কোন কোন জায়গায় একটা স্টুডেন্টের ভুল হইতে পারে সে একদম নিজেই বুঝে ফেলে যে আমার এই জায়গায় ভুল হইতে পারে, এটা আমার দুর্বলতা আছে। সে এইটুকু বুঝে ফেলে যে না, নার্সিং ভর্তি পরীক্ষা কোনো ছেলেখেলা না, এটা সিরিয়াস একটা অ্যাডমিশন টেস্ট, এই অ্যাডমিশন টেস্টের জন্য সিরিয়াসলি পড়তে হবে, এটা কিন্তু ফার্স্ট টাইমে একটা স্টুডেন্ট বুঝে ফেলে। এই কারণে দেখা যায় সেকেন্ড টাইমে সে তার যে উইকনেস গুলো আছে সেগুলো ম্যাক্সিমামে ফাইন্ড আউট করতে পারে বলে সেকেন্ড টাইমে এত বেশি সংখ্যক শিক্ষার্থী সরকারি নার্সিং এ চান্স পেয়ে থাকে। এই জন্যই বিবেনার থেকে তুমি দেখবা যত স্টুডেন্ট চান্স পেয়েছে তার মধ্যে বড় একটা অংশই বলা যায় 50% বেশি, মানে প্রায় 62% শিক্ষার্থী সেকেন্ড টাইমার হিসাবে সরকারি নার্সিং এ চান্স পায়। এখন যেহেতু সেকেন্ড টাইমার হিসাবে চান্স পায়, সেকেন্ড টাইমের মধ্যে আবার অনেকে চান্স পায় না। এখন কেন পায় না? তুমি যদি সেকেন্ড টাইমার হিসেবে প্রিপারেশন শুরু করার চিন্তা ভাবনা করো বা থার্ড টাইমার হিসেবে প্রিপারেশন করার চিন্তা করো, তাহলে কেন মিস হইতে পারে? এই কজগুলো আমরা স্টুডেন্টের কাছ থেকে ডাটাগুলো কালেক্ট করেছি যে কেন কেন ভুলগুলো হয়, তারা কি বলেছে যে সেকেন্ড টাইমার হিসাবে পরীক্ষা দেওয়ার পরও কেন চান্স মিস করেছে, আবার অনেকে থার্ড টাইমার হিসেবে পরীক্ষা দিয়েও চান্স মিস করেছে, অনেকে ফার্স্ট টাইমার হিসেবে পরীক্ষা দিয়েও চান্স মিস করেছে, কেন মিস করেছে? তো এই আলোচনায় যাওয়ার আগে আমি একটা বলে নিই, আমাদের এই বছর কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় থার্ড টাইম থাকবে, মানে এই সামনের বছরের থার্ড টাইম থাকবে, থার্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যাবে। সেকেন্ডলি নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নাই। তৃতীয়ত এবার যে তুমি ভর্তি পরীক্ষা দিয়েছো এই কারণে আগামীবার কোনো নাম্বার কাটা হবে না। তৃতীয়ত হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সেটা তুমি অলরেডি একবার এবার পরীক্ষা দিয়ে বুঝে ফেলেছো। সো মোটামুটি এইটুক তোমার ক্লিয়ার একটা আইডিয়া আছে। ইভেন এই আইডিয়ার পরেও আমরা বিবিএনআর অ্যাপের মধ্যে একদম সবগুলো সলিউশন সুন্দর করে গুছিয়ে দিয়েছি, যাতে তুমি হচ্ছে নিজে অ্যাসেস করতে পারো যে এক্স্যাক্টলি তোমার কোন কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে, কোন জায়গায় তোমার পড়াটা কম হয়েছে, তোমার সাথে যারা ভালো করে প্রিপারেশন নিয়েছে তারা কোন জায়গাগুলোতে একটু এগিয়ে ছিল, এই ব্যাপারগুলো হচ্ছে তোমরা ক্লিয়ার করে বুঝতে পারো। সো ফার্স্ট আমি কয়েকটা মিস্টেকের কথা বলবো। প্রথম যে মিস্টেকটা সেটা হচ্ছে প্রিপারেশন লেটে স্টার্ট করা। বড় একটা মিসকনসেপশন স্টুডেন্টের মধ্যে থাকে যে সময় অনেক আছে, 1 বছর সময় আছে, আমি আস্তে ধীরে প্রিপারেশন শুরু করব এবং ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন নিয়ে আমি সেকেন্ড টাইমে বা থার্ড টাইমে চান্স পেয়ে যাব। খুবই বড় ভুল যে আমার হাতে পর্যাপ্ত সময় আছে। ঠিক আমরা দেখেছি আমাদের এখান থেকে যারা সেকেন্ড টাইমে চান্স পেয়েছে তাদের মেজরিটি তারা কিন্তু প্রিপারেশন শুরু করেছে একদম গতবারের নার্সিং ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই। তারা আর কোনো সময় নষ্ট করে নাই। সে বুঝে গেছে যে আমার এখন খুব ভালো করে পড়াশোনা করে প্রিপারেশন নিতে হবে। তার মানে সে প্রিপারেশনটার জন্য বিলম্ব করে নাই। সে যথাসম্ভব তার পড়াশোনাটা দ্রুত শুরু করে দিছে। সে কোনো কিছুর জন্য ওয়েট করে নাই। সে জানে যে আমার হচ্ছে যেগুলো মুখস্থ নির্ভর জিনিস, যেগুলোর জন্য কারো তোমার হেল্প প্রয়োজন হয় না, নিজে পড়লেই হয়, সেগুলো নিজে পড়ে ফেলেছে। এবং আলটিমেটলি সে তার কনসিস্টেন্সিটা ধরে রাখছে। কারণ দেখো, তুমি দীর্ঘদিন ধরে গত ২-৩ মাস অনেক ভালো করে সিরিয়াসলি পড়তেছো। জাস্ট মাঝখানে গত ১ সপ্তাহ বা ২ সপ্তাহ তোমার ১ সপ্তাহ তোমার পড়াশোনার ব্যাঘাত ঘটেছে। তোমার ভর্তি পরীক্ষা দিছো, এবার রেজাল্টের জন্য ওয়েট করেছো। কিন্তু এর আগ পর্যন্ত তুমি পড়াশোনার ফ্লোর মধ্যে ছিলা। তুমি যদি সেই ফ্লোটা এখন নষ্ট হয়ে যায় আরো ১ মাসের গ্যাপে, তাহলে কিন্তু তুমি পড়াশোনার ট্র্যাক থেকে চলে যাবে। আর একবার যদি তুমি পড়াশোনার ট্র্যাক থেকে সরে যাও, আবার ওই ট্র্যাকে আসার অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক উইল পাওয়ার দরকার, কনজিউমিং ব্যাপার। তো তুমি যেহেতু একটা পড়াশোনার ফ্লোর মধ্যে ছিলা, সেই ফ্লো থেকে বের হওয়া যাবে না। তুমি ফ্লোর মধ্যে আসো, পড়াশোনা সেই ফ্লোতে থাকতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 মিস্টেক, যে মনে করে যে অনেক সময় আছে। না, তোমার হয়তো অনেক সময় নাই। পড়াশোনা করলে এই সময়টা অনেক বেশি না। সেকেন্ড যে মিস্টেকটা স্টুডেন্টরা করে, র‍্যান্ডম রিসোর্স। আমরা সেকেন্ড টাইমার ব্যাচদের বা আমাদের থার্ড টাইম ব্যাচদের অনেক বলেছি যে ফেসবুক তোমরা কমিয়ে দাও, ফেসবুকে ঘোরাঘুরি কমিয়ে দাও, তোমরা সময় নষ্ট করো না, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। এই জন্য আমাদের পুরো প্রিপারেশন বড় একটা অংশ ছিল আমাদের বিভিন্ন অ্যাপ নির্ভর অ্যান্ড টেলিগ্রাম নির্ভর, যাতে স্টুডেন্ট ডিস্ট্রাকশন কম থাকে। ইভেন আমরা বলেছি যে তোমার ডিসকাশন গ্রুপে এত সময় দেওয়া দরকার নেই, তোমার জাস্ট নিজের পড়াশোনা করার জন্য যা লাগে। তার মানে কি, র‍্যান্ডম রিসোর্সের পেছনে ছোট একটা স্টুডেন্টের প্রিপারেশন হ্যাম্পার করার জন্য দ্বিতীয় একটা মিস্টেক, যে র‍্যান্ডম রিসোর্স, যে আমি একবার ক্লাস এখানে দেখতেছি, এক্সাম এখানে দিচ্ছি, আবার এক্সাম একটা দিচ্ছি, 4টা দিচ্ছি না, একটা ক্লাস করছি আর মনে করছি বাকিগুলো পারবো, বাকিগুলো করছি না। এই কারণে কিন্তু পড়াশোনার ভিতরে গ্যাপ রয়ে গেছে, মানে একদম ছন্নছাড়া অবস্থায় আর কি। তার মানে র‍্যান্ডম একটা রিসোর্সের উপর ডিপেন্ড করাটা বড় একটা ভুল। তার মানে প্রথম যে ভুলটা গেল দেরিতে প্রিপারেশন শুরু করা, 2 নাম্বার ভুল গেল র‍্যান্ডম রিসোর্সের উপর নির্ভরশীলতা, যেটা হচ্ছে কোনো কনসিস্টেন্সি না থাকা। ওকে, সেটা বড় একটা ভুল। 3 নম্বর যে ভুল সেটা হচ্ছে ইরেগুলার স্টাডি।
ইরেগুলার কেন বলি, যে ধরো হচ্ছে তুমি প্রথম এক সপ্তাহে অ্যাডমিশন প্রিপারেশনে গতবার স্টুডেন্টরা যেটা ভুল করেছে সেটা হচ্ছে প্রথমে হয়তো বা সেকেন্ড টাইমার হিসাবে 1 মাস সিরিয়াসলি পড়াশোনা করেছে, তারপরে মনে করেছে ফ্যামিলি হয়তো বা কোনো একটা ইস্যু চলে আসছে, হয়তো বা পড়াশোনা একটু ব্যাঘাত ঘটছে, সে 2 মাস পড়াশোনা থেকে দূরে ছিল বা 3-4 মাস পড়াশোনা থেকে দূরে ছিল, তারপর আবার শুরু করেছে। এই যে 3-4 মাস পড়াশোনা থেকে দূরে থাকার কারণে সে অনেক কিছু ভুলে গেছে, আবার নতুন করে সেগুলো পড়া লাগছে, আবার নতুন করে সেগুলো মাথায় আনা লাগছে, তার মানে একটা স্টাডি গ্যাপ হয়ে গেছে, ইরেগুলার একটা স্টাডি হয়ে গেছে। এবং এই অভ্যাসটার কারণে দেখা যায় যে অনেকে মানে 3-4টা এক্সাম দেয়, তারপরে আবার 4-5টা এক্সামের কোনো খবর নাই, তারপরে আবার কয়েকটা ক্লাস করে, তারপর আর কোনো মানে ক্লাসের খবর নাই, তারপরে মাঝে মাঝে সমস্যা পড়লে আমাদের হেল্প নাই, এরপর আর কোনো খবর নাই। তো এটা কিন্তু ইরেগুলার স্টাডি প্যাটার্নের একটা লক্ষণ। সো এই ইরেগুলার স্টাডি প্যাটার্ন একটা স্টুডেন্টের নাম্বার কমে দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ নিয়ামক। তার মানে আমরা 3টা বলেছি, নাম্বার 1 প্রিপারেশন দেরিতে শুরু করা, নাম্বার 2 মানে হ্যাপহ্যাজার্ড ভাবে পড়াশোনা করা, কোনো স্ট্রাকচার ওয়ে না থাকা, নাম্বার 3 এটা হচ্ছে ইরেগুলার স্টাডি প্যাটার্ন। নাম্বার 4 যেটা সেটা হচ্ছে প্র্যাকটিস পর্যাপ্ত না করা। এখন শেষ সময় হয়তোবা তোমরা মডেল টেস্ট গুলো দিয়েছো, শেষ সময় হয়তোবা আমাদের ফাইনাল মডেল টেস্ট, আমাদের পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল দিয়েছো, কিন্তু এর আগে আমাদের কিন্তু অসংখ্য ডেইলি এক্সাম হয়েছে, অসংখ্য উইকলি এক্সাম হয়েছে, মান্থলি এক্সাম হয়েছে, যে এক্সাম গুলো অনেকেই হয়তোবা হচ্ছে আহ, মানে প্রপারলি মানে পার্টিসিপেট করেনি। আমি তোমাদের সবার কাছ থেকে ফিডব্যাক গুলো নিবো ইনশাল্লাহ, তোমাদের প্রশ্ন উত্তর গুলো দিব। তার আগে আমি বেসিক মিস্টেক গুলো একটু বলে নেই, তাহলে তুমি একটা ক্লিয়ার আইডিয়া ইনশাল্লাহ পেয়ে যাবা। কারণ তোমার এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে, যেটা আমার পঞ্চম মিস্টেক, সেটা হচ্ছে প্রপার গাইডলাইনে না থাকা। দেখো, অ্যাডমিশন টেস্টে জেতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি পড়তে হবে সেটা না, তোমার কোন কোন জিনিসগুলো বাদ দিতে হবে। কারণ এখানে পড়াশোনা যে সিলেবাসে তোমার যে বইয়ের উপরে দিয়ে তোমরা ভর্তি পরীক্ষা দিচ্ছ, যে বই পড়ে, সেই বই পড়ে কিন্তু একজন স্টুডেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষাও দিচ্ছে, সেম বই পড়ে একটা স্টুডেন্ট বুয়েটের ভর্তি পরীক্ষাও দিচ্ছে বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাও দিচ্ছে, আবার সেম বই পড়ে তুমি নার্সিং এ ভর্তি পরীক্ষা দিচ্ছ। এখন তোমার নার্সিং এর জন্য এক্স্যাক্টলি কোনটুকু লাগবে, এই জিনিসগুলোই কিন্তু তোমার প্রপার গাইডলাইন। আমরা যে গাইডলাইন বলি তার মানে কি, এটার মানে হচ্ছে কোন জিনিসগুলো বাদ দিতে হবে। এটার জন্য কিন্তু আমাদের টিচাররা ক্লাসে সেই জিনিসগুলো জোর দেয় যে আমার কি বাদ দিতে হবে আর কি পড়তে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখন এরপরে একটা বিষয় তোমাদের যে একটা ফেজ, সেটা হচ্ছে তোমরা ফার্স্ট অ্যাটেম্পটে তোমরা অলরেডি বুঝে গেছো যে তোমার এক্স্যাক্টলি উইকনেস গুলো কোন কোন জায়গায় আছে, তাই না? সো এখন উইকনেস গুলো ফাইন্ড আউট করার জন্য আমরা স্টুডেন্ট বলেছিলাম যে অনেকে বিক্ষিপ্তভাবে পড়াশোনা করেছে, বিক্ষিপ্তভাবে পড়াশোনা করার কারণে অথবা 2 মার্ক 3 মার্কের কারণে অনেকে চান্স মিস করে গেছে। সো এইটা একটা ব্যাপার যে 2-3 মার্কের জন্য যখন চান্স একটা স্টুডেন্ট মিস করে যায়, এটা আসলে খুব কষ্টের একটা বিষয়, 2-3 মার্কের একটা ব্যাপার। সো এখানে তোমরা হয়তো দেখেছো যে এবারে বিএসসি নার্সিং এর প্রশ্ন প্যাটার্ন কিন্তু গতবারের বিএসসি নার্সিং এর প্রশ্ন প্যাটার্নের তুলনায় তুলনামূলক আমি এটা বলবো না যে সহজ হয়েছে, এটা স্ট্যান্ডার্ড হয়েছে। মানে গতবার একটু হার্ড ছিল বিএসসি নার্সিং এর প্রশ্ন, এবার স্ট্যান্ডার্ড হয়েছে। ওকে, অনেকে প্রথম হয়তো পরীক্ষা দিয়ে এসে তোমরা শুনছো যে হচ্ছে একদম সহজ সহজ বলেছে, যারা অনেক বেশি সহজ বলেছে তাদের অনেকে চান্সে পায়নি। ঠিক আছে, তো প্রশ্নটাতে একদম সহজ হয়েছে ব্যাপারটা তা না। ব্যাপারটা ছিল যে একটা স্টুডেন্ট যে প্রশ্নগুলো দেখেছে, এই প্রশ্নগুলো সে কখনো না কখনো এই প্রশ্নগুলো হয়তো সলভ করেছে, অথবা পরীক্ষার ওই 1 ঘন্টা সেই জিনিসগুলো 1 ঘন্টা সে মনে করতে পারে, এটা বড় একটা বিষয়। ওকে, সো এখানে একটা বিষয় আমি একটু বলে নেই, কারণ এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই তোমরা যারা সেকেন্ড টাইমার হিসাবে এখন প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করছো, ম্যাক্সিমাম কিন্তু অনেক বেশি পরিমাণ তোমরা কষ্ট করেছো। আর আমাদের যেহেতু আমাদের কোর্সের ডিউরেশন প্রায় 1 বছর থাকে, তার মানে তুমি যদি মানে গতবার সেকেন্ড টাইমার ব্যাচ হিসাবে তুমি প্রস্তুতি শুরু করে থাকো, প্রায় এখন পর্যন্ত প্রায় 1 বছর হয়ে গেছে। প্রতি বছরই কিন্তু আমরা নতুন করে আমরা নতুন ব্যাচ গুলো এনে আমরা একদম শুরু থেকে জিরো থেকে শুরু করি। কারণ সেকেন্ড টাইমে একটা স্টুডেন্টের দেখো, অনেকে দেখবে যে অনেকে কোর্স বানান পারে না, সিও কোর্স বানান পারে না, চান্স পাওয়ারে চান্স লেখে, সিএচএনডি চান্স লেখে, হ্যাঁ, তারপরে কোচিং বানানো পারে না, তার মানে এই লেভেলের বেসিক দুর্বলতা থাকে। সো অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসাবে আমরা যেটা করি, এই বেসিক দুর্বলতা গুলো আমরা কাটানোর ট্রাই করি। এই বেসিক দুর্বলতা গুলো যখন একটা স্টুডেন্ট কেটে আসে, তখন তার মধ্যে একটা কিন্তু চান্স পাওয়ার আত্মবিশ্বাস চলে আসে। যখন শিক্ষার্থীর মধ্যে চান্স পাওয়ার আত্মবিশ্বাস চলে আসে, সে তখন পড়ে মজা পায়, সে তখন পড়াশোনায় এক্সট্রা একটু সময় দেয়, কারণ সে দেখে যে সে পারতেছে, তার সে মোটামুটি এক্সাম দিয়ে একটা ভালো রেজাল্ট করতে পারতেছে আমাদের বিবিএনের এক্সাম দিয়ে। তুমি দেখবা জাতীয় মেধায় বাংলাদেশের এখন পর্যন্ত আমাদের যতজন স্টুডেন্ট চান্স পেয়েছে, আমরা দেখেছো যে আমাদের সেকেন্ড, ফোর্থ, সিক্স, এইট, আমাদের 11, মানে আমাদের মানে হিউজ সংখ্যক শিক্ষার্থী যেহেতু চান্স পেয়েছে, এবং টপার অনেক শিক্ষার্থী বিবিএন থেকে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে। তো এই শিক্ষার্থীদের মধ্যে একটা কমন একটা মিল রয়েছে, কমন যেটা মিল রয়েছে, তারা কিন্তু হচ্ছে শেষ সময় তারা খুব সিরিয়াসলি পড়াশোনা করেছে। এবং তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু শেষ সময় অনেক ভালো করে পড়াশোনা করেছে। তার মানে শেষ সময় কিন্তু কেউ কম পড়ে না, শেষ সময় সবাই বেশি করেই পড়ে। ডিফারেন্সটা গড়ে দেয় কি আগে থেকে বেশি করে পড়েছে। কারণ শেষ সময় দেখো, তুমি কিন্তু শেষ সময় অনেক পড়াশোনা করেছো, তুমি হয়তো বা ফাঁকিবাজি করেছো বা গ্যাপ দিয়েছো আগে। এই ব্যাপারটা কি আমার সাথে তোমরা একমত? এটা কি একমত কিনা? এটা অনেকে একমত কিনা?
এখন অনেকে মানে মনে করতে পারো যে তোমার এখন পরিচয় তুমি সেকেন্ড টাইমার। আমি তোমাকে এভাবে দেখি না। আমার 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 কাছে মনে হয় তোমার একজন পরিচয়, তুমি একজন দ্বিতীয়বার যুদ্ধে জয় করার মতো একজন যোদ্ধা। কারণ দেখো, তুমি যেহেতু অলরেডি সেকেন্ড টাইম দিবা বলে চিন্তা করতেছো বা থার্ড টাইম দিবা বলে চিন্তা করতেছো, তার মানে তুমি সেই গোত্রের মানুষ যারা আসলে মানে শেষ পর্যন্ত কি হয় এটা দেখার আগ পর্যন্ত হাল ছাড়ে না। মানে তুমি হাল ছাড়ার মানুষ না বা হাল ছাড়ার পাত্র না। তুমি অলরেডি কিন্তু হচ্ছে আহ এটা প্রুভ করে দিচ্ছি। তুমি যখনই সিদ্ধান্ত নিচ্ছ তুমি সেকেন্ড টাইম দিবা, মানে আবার পরীক্ষা দিবা, আবার থার্ড টাইম দিবা, তার মানে তুমি হাল ছাড়ার মানুষ না, তুমি লেগে থাকার মানুষ। সো এটা খুব ভালো একটা পজিটিভ সাইন যে তুমি লেগে থাকার মেন্টালিটি তোমার মধ্যে আছে। এখন এই মেন্টালিটিটাকে রাইট ওয়েতে চ্যানেলিং করাটা ইম্পর্টেন্ট। আমি এখানে তোমাদের কমেন্টে অনেকেই দেখতে পাচ্ছি যে যারা আমার সাথে এটার সাথে সহমত জ্ঞাপন করছে যে এক্স্যাক্টলি এই কারণটাই হয়েছে। এন্ড আরেকটা মিস্টেক যেটা আমি বারবার বলি, দেখো আমরা বি ব্রেইনারে একটা শিক্ষার্থীকে 3টা ক্যাটাগরিতে প্রিপারেশন নেওয়া হয়। নাম্বার 1 ক্যাটাগরি একদম সহজ প্রশ্নে, যে প্রশ্নগুলো একটা স্টুডেন্ট পাস করার জন্য একদম ইজি, এই জন্য আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট পাস করে গেছে। সেটা হচ্ছে একদম সহজ প্রশ্ন, যে প্রশ্নগুলো তুমি একদম সহজ, যে কেউ পারবে। এগুলো মূলত নর্মালি বিএনএমসি দেয়, প্রাইভেট নার্সিং কলেজগুলোতে যাতে ফেল হলে তার পড়তে পারে না, অন্তত যাতে প্রাইভেট নার্সিং কলেজে পড়তে পারে, এই একটা কারণে একদম সহজ প্রশ্ন দেয়। তো ওগুলো আমরা যেমন পড়াই, তো ওগুলো আমাদের একদম ফার্স্ট প্রায়োরিটি থাকে, যে একদম সহজ, একদম সহজ, যেগুলো একদম তুমি ডাইরেক্ট কমন পাবা। এরপরে যেটা থাকে মিডিয়াম লেভেলে, এই প্রশ্নগুলো দিয়ে তোমার ওই যে 50 থেকে 70-এর ঘরে যে 20 মার্কের ডিফারেন্স, এগুলো হয়ে যায়। তার মানে একদম সহজ প্রশ্ন দিয়ে তোমার আহ মানে 0 থেকে 50 পর্যন্ত চলে আসে। তার মানে তোমার হয়ে যায় একদম সহজ প্রশ্ন দিয়ে। 50 থেকে 70-এর ঘরে মিডিয়াম লেভেলের প্রশ্ন লাগে। তার মানে আমরা সহজটাও পড়িয়েছি, আমরা মিডিয়াম লেভেলটাও পড়িয়েছি, এবার 70 থেকে 100 পর্যন্ত যে ঘরটা, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। তার মানে বি ব্রেইনার আমরা 3টা ক্যাটাগরিতে পড়িয়েছি। এজন্যই কিন্তু আলহামদুলিল্লাহ তুমি দেখবা আমাদের বি ব্রেইনারে দেখো মানে 3000তম পজিশন, 2000 পজিশন, 2500 পজিশন, 1400 পজিশন, 1100 পজিশনের যেমন স্টুডেন্ট আছে, আবার তেমনি দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এরকম টপ পজিশনের আছে। এটার অন্যতম মূল কারণ হচ্ছে কি, আমরা 3 ক্যাটাগরি স্টুডেন্টকে টার্গেট করিয়ে পড়িয়েছি। একটা হচ্ছে একদম সহজ প্রশ্ন, যাতে সে চান্স পেয়ে যায়, হ্যাঁ, মানে সে যাতে পাস করে যায়, এবং এরপর মিডিয়াম লেভেলের প্রশ্ন যাতে সে চান্স পেয়ে যায়, অ্যাডভান্স লেভেলের প্রশ্ন যাতে সে টপ করতে পারে। এখন একটা স্টুডেন্ট যদি আগে থেকেই কিছু পড়া না থাকে, সে যদি হুট করে এসে আমাদের অ্যাডভান্স লেভেলের প্রশ্ন দেখে, সে ঘাবড়ায় যাবে যে প্রশ্নগুলো তো অনেক কঠিন, এগুলো কেমনে উত্তর করে। এর আগে কিন্তু আমরা সেকেন্ড টাইমের ব্যাচে আমরা এগুলো সবগুলো ধরে ধরে বেসিক গুলো পড়িয়েছি, সবগুলো ধরে ধরে মিডিয়াম লেভেলে পড়িয়েছি, এবং শেষ পর্যায়ে যখন এসে আমরা অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন মানে কোশ্চেন গুলো করছি, তখন সে ঘাবড়ায় যাচ্ছে। তো এটা কিন্তু একটা বড় একটা ব্যাপার। সো একটা স্টুডেন্ট যদি মিডিয়াম লেভেলের প্রশ্ন, সহজ প্রশ্ন এন্ড হার্ড প্রশ্ন, তিনটারই একটা ওয়েল কম্বিনেশন করতে পারে, তার পক্ষে কিন্তু সেকেন্ড টাইম ক্র্যাক করাটা অনেক সহজ হয়ে যায়। এখানে দেখো, তোমার এখানে একটা নির্দিষ্ট লেভেলে মোটামুটি নাম্বার পাইলেই যে হচ্ছে তা না। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে আসন সংখ্যার একটা ব্যাপার থাকে। তুমি অনেকে দেখবা যে 0.5 এর জন্য চান্স পাই নাই, তার মানে ও যে 0.5 বেশি পাইছে সে সরকারি চান্স পেয়ে গেছে, যে 0.5 কম পাইছে তার কি কোনো যোগ্যতা নাই? না, এটা পুরো একটা ভুল কথা। তোমার যোগ্যতা আছে, কিন্তু সরকারের সামর্থ্য নাই তোমাকে একটা সরকারি আসন দেওয়া। এটা এই ন্যারেটিভটা তোমাদের একটু বুঝতে হবে, যে সরকারের সামর্থ্য নাই যে তোমার এটা মানে তোমাকে অ্যাফোর্ড করা। এখন অনেকে মনে করো যে সেকেন্ড টাইমে আমার হয় নাই, বারে আমি হেরে গেছি। আমি তোমাকে এটা হারা অর্থে দেখি না। আমি দেখি যে তুমি এক্স্যাক্টলি এবার যদি হয়তো মানে অনেকের ক্ষেত্রে এটা সত্য, এবার যদি তুমি মোটামুটি পরে চান্স পেয়ে যাইতা, তুমি এই পাওয়াটাকে অত বেশি অর্থিত মনে করতে না, বা হচ্ছে এইটা তুমি ওন করো, এটা ফিল আসতো না। তুমি দেখবা আমাদের এখানে যত দেখছো, তো আমাদের একদম যেদিন রেজাল্ট দিছে এদিন প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিবিনারের আলহামদুলিল্লাহ সফলতা তোমরা হয়তো দেখছো, এবং দেখে খুবই কষ্ট লাগছে যে এই জায়গায় তো আমার থাকার কথা ছিল। হ্যাঁ, এরপরে হয়তো পরে মানে পরের দিন দেখছে যে প্রতি মিনিটে মিনিটে পোস্ট, তারপরের দিন দেখছে যে আমাদের প্রতি 1 ঘন্টার মধ্যে কয়েকজনের করে পোস্ট আসছে। তার মানে কিন্তু রেগুলার আমাদের রেজাল্টটা আসতেছে। এখন এই রেজাল্ট গুলো দেওয়া আমাদের কোনো কষ্টকর, কেন কষ্টকর? সেটা হচ্ছে যখন আমাদের যে স্টুডেন্ট গুলো চান্স পায় নাই, তারা যখন এই রেজাল্ট গুলো দেখতেছে, তখন তারা কিন্তু মনে মনে বলতেছে যে আমাদের কাটা গায়ে নুনের ছিটা দেওয়া হচ্ছে। ব্যাপারটা এইরকম তোমার কাছে ফিল হতে পারে। ইয়েস, উই নো দ্যাট যে এটা আসলে পেইনফুল একটা বিষয়। এই যে তুমি মানে তোমার একটা শোক বা তোমার একটা কষ্ট, এই কষ্টটাকে যদি তুমি প্রপার ওয়েতে চ্যানেলিং করতে পারো, এই কষ্টটাকে যদি প্রপার ওয়ে নিজের মধ্যে আগামী 1 বছর ধরে রাখতে পারো, তাহলে তুমি আগামীবার তোমার এই টপ পজিশন করার রেজাল্টটা যখন দিব, তোমার সাথে কেউ বা তোমার জুনিয়র কেউ এটা দেখে সেও ওই মানে শোকাক্রান্ত হবে, মানে শোক হবে যে হ্যাঁ, ও চান্স পাইছে, কিন্তু তুমি যে এত বছর কষ্ট করছো, মানে এতগুলো মাস কষ্ট করছো, এটা হয়তো সে জানে না। এই জন্য হয়তো সে তোমাকে বলতেছে ও কেন পায়া গেল, আমি পাইলাম না কেন। তুমি যে এখন 1 বছর কষ্ট করবা, এটা হয়তো সে জানে না। তেমনি ভাবে তোমাদের সাথে অনেক শিক্ষার্থী আমাদের গ্রুপে পোস্ট করেছে যে গত বছর আমি অন্যদের চান্স দেখে, আমি যখন চান্স পাই না, অন্যদের চান্স দেখে আমার খুব খারাপ লাগতেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এবার আমি বিবিএনের সাথে থেকে আমি চান্সটা পেয়েছি, আমার খুব ভালো লাগতেছে। তো দেখো, ও কিন্তু 1 বছর ওর সেই রাগটা জমায় রাখছে। এখন
ওই 1 বছর আগেও কিন্তু এমন স্টুডেন্ট ছিল যে দেখেছে অন্যরা চান্স পাচ্ছে, এটা দেখে তার মধ্যে ক্ষোভ কাজ করছিল, বাট সেটা অনেকের ক্ষেত্রে 15 দিন, কারো 1 মাস কাজ করছে। এই জন্য 1 মাস 15 দিন পড়েছে, এরপর আর পড়াশোনা কন্টিনিউ করে নাই, পড়াশোনা একটা গ্যাপ পড়ে গেছে। কিন্তু যে 1 বছর সেই রাগ ক্ষোভটা মানে ধরে রাখতে পারছে, সে কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত খুব সিরিয়াসলি পড়াশোনা করছে এবং ভালো করছে। তোমরা দেখবা আমাদের এখানে ডেইলি মানে রেগুলার যে এক্সাম গুলো আলটিমেটলি আমাদের হতো, সেই এক্সাম গুলোতে মোটামুটি যারা টপ পজিশন থাকতো ম্যাক্সিমামে কিন্তু মোটামুটি চান্স পেয়ে গেছে। খুবই কমই হয়েছে যে এমন যে রেগুলার ভালো পজিশন করেছে, বাট মানে আমাদের এক্সাম গুলোতে ভালো পজিশন করেছে, বাট কোনো না কোনো সরকারি নার্সিং এ আসে নাই, এমন হয় নাই। বেশিরভাগ ক্ষেত্রে খুব ভালো ভালো পজিশনে তারা চান্স পেয়ে গেছে। দ্যাটস রিয়েলি মানে উই আর প্রাউড ফর দ্যাট, যে আমরা আসলেই যারা রেগুলার আমাদের টপার হয়েছে তারা খুব ভালো পজিশন করেছে মেইন নার্সিং ভর্তি পরীক্ষাতেও। সো এইটা আমরা ইনশাল্লাহ কি বলে যে মানে আমরা এটা আলহামদুলিল্লাহ পেরেছি। এবং আমি আর কিছু বিষয় তোমাদের সাথে একটু আলাপ করে নেই। কয়েকটা বিষয় আমি তোমাদের জন্য তোমাদের ফিডব্যাকের আলোকে আমি এগুলো একটু গুছিয়েছিলাম। আহ, আচ্ছা, এখন তোমরা আরেকটা যে ঝামেলার মধ্যে পড়ো সেটা হচ্ছে প্রাইভেট নার্সিং এ পড়ার ক্ষেত্রে। কারণ তোমরা দেখে থাকবা তোমার চারদিকে আহ বিভিন্ন গ্রুপে বা আমাদের বিভিন্ন গ্রুপের বিভিন্ন কমেন্ট সেকশনে স্প্যামিং করে যে অমুক নার্সিং কলেজে বিজ্ঞাপন, অমুক প্রাইভেট নার্সিং কলেজে বিজ্ঞাপন, এরকম অনেক দেখবা দেখবা যে অনেকে এগুলো বিজ্ঞাপন দেয় এবং ওই বিজ্ঞাপনে তুমি যদি তার থ্রুতে ভর্তি হও সে একটা কমিশন পায়। সে জাস্ট কমিশন পাওয়ার জন্য সে এমন কোনো হয়তোবা নার্সিং প্রাইভেট কলেজে তোমাকে সাজেস্ট করতে পারে যেটা হয়তোবা তোমার জন্য আত্মঘাতী হবে। হয়তোবা সে বললো যে তুমি 2 লাখ টাকা দিয়েই তুমি নার্সিং কমপ্লিট করতে পারবা, তুমি ভর্তি হয়ে দেখলা তোমার 4 লাখ টাকা 4.5 লাখ টাকা লেগে গেল, তোমার ফ্যামিলির পক্ষে যেটা অ্যাফোর্ড করা হয়তোবা অনেক কষ্ট হয়ে যেতে পারে। তার মানে এখানে তোমার এই প্রাইভেট নার্সিং সেক্টরে অনেক ভালো নার্সিং কলেজ আছে, প্রাইভেট নার্সিং কলেজ আছে, দ্যাটস ভেরি গুড। তোমার যদি সেটা ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এগুলোর পেছনে বড় একটা অংশে কিন্তু স্ক্যাম থাকে। স্ক্যাম মানে হচ্ছে তোমাকে বলতেছে একটা, দিতেছে একটা। এটা হয়তোবা তোমরা অ্যাডমিশন টেস্টে ফিল করেছো যে অনেক জায়গায় হয়তোবা তোমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছো, সেখানে হয়তোবা তোমরা যে এক্সপেকটেশনটা করেছো সেই এক্সপেকটেশনটা এভাবে পাও নাই। যে জায়গায় আমরা বি ব্রেনের সম্পূর্ণ বিপরীত, আমরা অন্তর্পক্ষে যতটুকু কমিটমেন্ট দিয়েছি তার চেয়েও বেশি দেওয়ার ট্রাই করেছে। এটা বি ব্রেনারে যে সিরিয়াসলি পড়াশোনা করেছে, যে সিরিয়াসলি এক্সাম দিয়েছে, যে সিরিয়াসলি ক্লাস করেছে, সবাই বলবো। আমি এমন একজন স্টুডেন্টও পাই নাই যে বি ব্রেনারে রেগুলার ক্লাস করেছে, এক্সাম দিয়েছে, যে বি ব্রেনার তার আন্তরিকতায় কোনো ঘাটতি রেখেছে, এমন একটা স্টুডেন্টকেও পাই নাই। তাহলে এমন স্টুডেন্ট হতে পারে যে বি ব্রেনারে আবেগে ভর্তি হয়ে গেছিল, তারপরে ক্লাস ক্লাস করে নাই, সে হয়তো তখন বলতে পারে যে আমার ক্লাস কই, এক্সাম কই, সে তো করেই নাই, তার হিসাব আলাদা। হ্যাঁ, কিন্তু যারা এক্স্যাক্টলি পড়াশোনা করছে, যারা এক্স্যাক্টলি বইটা খুলছে, পড়ার টেবিলে বসেছে, ডেফিনেটলি তারা বলবে যে না, আমি আমার সর্বোচ্চটুকুই পেয়েছি বিবেনের কাছ থেকে। এটা আমরা প্রতি বছর পাবো। তো এক্স্যাক্টলি সেকেন্ড টাইমার হিসেবে তোমার এই কয়েকটা বিষয় একটু ভালো করে মাথায় রাখতে হবে। আমি এবার একটু তোমাদের কমেন্ট গুলো পড়তে যাচ্ছি। হ্যাঁ, আমি একটু তোমাদের কমেন্ট গুলো একটু পড়বো এবার। হুম। তোমাদের এবার এবার একটু কমেন্ট গুলো করো। আমি হচ্ছে এতক্ষণ তো তোমাদের জন্য যে বেসিক জিনিসগুলো জানা দরকার সেগুলো আমি বললাম, এবার তোমাদের একটু কমেন্ট গুলো করো। মানে তোমাদের কোনো কোশ্চেন, তোমাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে সেগুলো আমাকে কমেন্ট করতে পারো। ওকে। হ্যাঁ, এখন মনে হচ্ছে অ্যাডমিশন যে কতটা কষ্টের, কত কঠিন। এখন অনেকেই এই ইজি মনে করে অ্যাডমিশন টেস্টে সিরিয়াসলি পড়ে নাই, একটু আলসেমি করেছে এবং একটুর জন্য 0.5 1 মার্কের জন্য চান্সটা ছুটে গেছে। সেকেন্ড টাইম দিতে চাইলে তোমাকে আগে নিজেকে এটুকু ইনশিওর হইতে হবে। দেখো, আমি আবারও বলি, বি ব্রেনারে তোমার কখনোই ভর্তি হওয়া উচিত না যদি তুমি সিরিয়াস না থাকো। আমরা বি ব্রেনারে তুমি তখনই ভর্তি হওয়ার চিন্তা করতে পারো যে তুমি যদি ডিটারমাইন থাকো। কারণ দেখো, আমরা শুধুমাত্র চাই যারা সিরিয়াস স্টুডেন্ট। বি ব্রেনারে যারা সেকেন্ড টাইমে ভর্তি হয়, সিরিয়াস স্টুডেন্ট না হলে কিন্তু আলটিমেটলি তুমি বি ব্রেনারে সার্ভাইভ করতে পারবা না। কারণ দেখবা যারা চান্স পাইছে সবাই বলে বি চাপের একক বি ব্রেনার। কেন বলে? কারণ আমরা স্টুডেন্ট অতিমাত্রায় চাপ দিই পড়াশোনা করার জন্য। এটা কিন্তু আলটিমেটলি ভালো একটা ফল দেয়। হ্যাঁ, ইভেন এই চাপের কারণেই কিন্তু স্টুডেন্ট দেখা যায় যে অনেক ভালো একটা প্রিপারেশন নিয়ে ফেলে। সো তুমি যদি অনেক বেশি পড়াশোনা সিরিয়াস না থাকো তাহলে আমার বি ব্রেনার তোমার জন্য না। এবং এখানে আলটিমেটলি বি ব্রেনার শুধুমাত্র আমরা সিরিয়াস স্টুডেন্টে পড়াই, যারা একদম নার্সিং এর জন্য হাইপার ফোকাসড। হ্যাঁ, তাদেরকে আমি পড়াতে যাচ্ছি। এখন হচ্ছে আরেকটা বিষয়, তোমরা যারা একটু ওয়েটিং লিস্টে আছো তাদের জন্য বলি, নার্সিং এ কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট, ফার্স্ট ওয়েটিং লিস্ট, সেকেন্ড ওয়েটিং লিস্ট, থার্ড ওয়েটিং লিস্ট, তিনটার মতো ওয়েটিং লিস্ট প্রকাশ করে।
সো সেই হিসাবে তোমার ওয়েটিং লিস্টে যদি কাছাকাছি লেভেলে থাকে, আমরা কিন্তু আমাদের গ্রুপে সেই রেঞ্জটা প্রকাশ করেছি, সেটা একটু দেখে নিবা। ওইটার জন্য তুমি ওয়েটিং এ থাকতে পারো। এখন ওইটার ওয়েটিং এ থেকে তুমি প্রিপারেশন থামায় রাখলে চলবে না। তোমার তো মেরিট এখনো আসে নাই, আসে নাই। তোমার প্রিপারেশন এখন শুরু করতে হবে, নিজে পড়তে হবে। ঠিক আছে, এরপরে তুমি যদি চলে আসে আলহামদুলিল্লাহ, দাদা তোমার প্রিপারেশনের প্রয়োজন নাই, তুমি সরকারি চান্স পেয়ে গেছো। যদি না আসে, তখন তো তুমি ওয়েটিং করতে করতে যে সময়টা নষ্ট করলো, এটা থেকে তো অনেক পিছিয়ে পড়লা। তার মানে যে তোমার বন্ধুটা এই সময়টা ওয়েটিং করে সময় নষ্ট করে নাই, সে যেটা ওয়েট করা তোমার নসিবে যদি থাকে, তোমার সেটা ওয়েটিং এ চলে আসবে। কিন্তু তুমি তো আর বসে থাকো না, তুমি তো পড়াশোনা করছো, তুমি আগে থাকতেছো। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এখন থার্ড টাইমের ক্ষেত্রে আমরা সবসময় বলি, থার্ড টাইম দেওয়ার ক্ষেত্রে আমাদের এবার অনেক স্টুডেন্ট থার্ড টাইমে চান্স পেয়েছে। আমাদের প্রায় এখন পর্যন্ত আমি যতটুকু দেখলাম আজকে, সেটা আমাদের বিব্রেনা থেকে প্রায় 14% শিক্ষার্থী, এর আগে মানে 12% ছিল, এখন দেখলাম 14% শিক্ষার্থী আমাদের থার্ড টাইম থেকে নার্সিং এ চান্স পেয়েছে। 14%, 14% শিক্ষার্থী আমাদের মানে থার্ড টাইম থেকে চান্স পেয়েছে। এখন থার্ড টাইমে দেয় কম এবং পায়ও কম, সহজ হিসাব। কারণ থার্ড টাইমে অনেকে মানে সাহস করতে পারে না, কিন্তু আসলে যারা সাহস করে আমি স্যালুট, যে এক্স্যাক্টলি তার নার্সিং এ পড়ার আগ্রহটা কত প্রবল, এটা আমি আসলে তাকে স্যালুট জানাই, যে তার আগ্রহটা অনেক প্রবল বলে কিন্তু সে থার্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এবং এক্ষেত্রে জিপিএ অনেক বড় একটা মেটার। এবার এমন অনেক স্টুডেন্ট, এবার আমাদের যে বিবেনার থেকে সিরাজুম মুনিরা সারা বাংলাদেশে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। ও রেগুলার আমাদের মডেল টেস্ট গুলোতেও মোটামুটি ভালো নাম্বার করতো, হয়তো একদম টপ 5 এ থাকতো না, বাট আমাদের ও ভালো একটা পজিশনে থাকতো। এবার নার্সিং ভর্তি পরীক্ষায় ও 93 পেয়েছে, সর্বোচ্চ নাম্বার পেয়েছে। এখন সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়েছে আমাদের বি ব্রেনারে সিরাজুম মুনিরা, কিন্তু ওর জিপিএ একটু কম থাকার কারণে ও মানে ওর 2 মার্ক বা 0.5 সামথিং এরকম একটু কমে গেছে। কমার কারণে ওই অন্য একটা স্টুডেন্ট তোমার তার চেয়েও মানে ওই জিপিএ যোগ করে তার চেয়েও তোমার হচ্ছে অল্প কিছু নাম্বার বেশি পেয়ে সে জাতীয় মিডিয়া ফার্স্ট হয়েছে। আর আমাদের সিরাজুম মুনিয়া এমসিইউতে সবচেয়ে বেশি নাম্বার পেয়েও সে সেকেন্ড। সো ব্যাপারটা বুঝো, জিপিএ ইজ ভেরি ইম্পর্টেন্ট, জিপিএ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে জিপিএ এর কারণে আমাদের সিরাজুম মুনিরা কিন্তু সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়েও কিন্তু এই ন্যাশনাল মেরিট লিস্টে ফার্স্ট হতে পারে নাই, সেকেন্ড হয়েছে। সো জিপিএ ইম্পর্টেন্ট না হলে কিন্তু এই ঘটনা ঘটতো না, তাই না? জিপিএটা ইম্পর্টেন্ট, কারণ তোমার এসএসসি জিপিএ কে 5 দ্বারা গুণ, এসএসসি জিপিএ কে 5 দ্বারা গুণ, দুইটা গুণ দিলে 50। সেই 50-এ যারা একটু আগানো থাকে তারা খুব একটা কমফোর্ট জোনে আছে। এবং এই কমফোর্ট জোনে থাকা এই না যে তুমি আলসেমি করবে, এই কমফোর্ট জোনে থাকা এই যে তুমি যাতে হচ্ছে আরেকটু সিরিয়াসলি পড়ো, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়ছে, তুমি পড়ে সেটাকে আরো বাড়াবা। ব্যাপারটা বুঝতে পারছো? এটা মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা বিষয়, বাসায় এসে অনেকে দেখছো যে মার্ক পাইছো 60, কিন্তু এরপরে তোমার পরীক্ষা দিয়ে পাইছো 0। এটা আমাদের মূল কারণ তুমি যে তোমার রোল নাম্বার পূরণ করার সময় ভুল দাগাইছো। এইটার কারণে হয়ে থাকে। প্রতি বছর আমরা কিছু স্টুডেন্টকে দেখি তারা পরীক্ষায় 0 পায়। এই 0 কেন পায়? একটা স্টুডেন্ট জীবনে পড়ালেখা না করলেও তো 0 পাওয়ার কথা না। ও 0 পেয়েছে কারণ ও রোল নাম্বারটা পরীক্ষা হলে ভুল করেছে। ১ ঘন্টায় ও প্যানিকড হয়ে গিয়ে রোল নাম্বার উল্টাপাল্টা লিখছে। উল্টাপাল্টা বৃত্ত ভরাট করেছে, এজন্য ওটা 0 আসছে। এইটা অনেকের হয়। জিপিএর কারণে অনেকে ইমপ্রুভমেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, এটা আরো বেশি একটা টাফ সিচুয়েশন ক্রিয়েট করে। অনেক চ্যালেঞ্জিং একটা ডিসিশন, তুমি জিপিএটা আবার ইমপ্রুভ করার জন্য ইয়ে করতেছো, তারপর আবার নার্সিং ভর্তি পরীক্ষা দিবা। সো এটা রিয়েলি টাফ, কারণ নার্সিং ভর্তি পরীক্ষা এখন 3 বছরের বেশি গ্যাপ থাকলে কিন্তু পরীক্ষা দেওয়া যায় না। এবার কিন্তু তোমরা দেখেছো যে বিএনএমসি প্রথমে ওদেরকে মানে যারা 3 বছরের বেশি গ্যাপ তাদেরকে আবেদন করার সুযোগ দিয়েছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে তাদেরকে আর অ্যাডমিট কার্ড দেয় নাই। ঠিকই আবেদন ফি টাকাটা নিয়েছিল, কিন্তু তাকে পরীক্ষা দিতে দেয় নাই। বুঝছো? সো বিএনএমসির মানে কখন মানে ওরা যে কি করে এক্স্যাক্টলি আমার মাথায় ধরে না। ওরা পোলাপানের কাছ থেকে টাকা নিল, আবেদন করতে দিল, কিন্তু অ্যাডমিট কার্ড দিল না। ঠিক আছে? সো এইটা একটা ব্যাপার। সো স্টুডেন্টরা তো এত কিছু মানে এত কিছু এখানে সার্কুলার তো অত ভালো করে পড়েও না স্টুডেন্টরা। ইভেন যদিও আমরা বলে দিছি। স্টুডেন্ট তাহলে তো আপনারা আবেদন করতে দিলেন কেন? আপনারা আবেদন করতে দিলেন, টাকা নিলেন, কিন্তু অ্যাডমিট কার্ড দিলেন না। এরকম করে অনেক স্টুডেন্ট কিন্তু এবার নার্সিং ভর্তি পরীক্ষা আবেদন করতে পারলেও পরীক্ষা দিতে পারে নাই, শুধুমাত্র বিএনএমসি এই খামখেয়ালিপনার কারণে। ইভেন তোমরা আরেকটা বিষয় দেখবে যে তোমাদের রিসেন্টলি কয়েকদিন ধরে তোমাদেরকে হয়তো বা বারবার এসএমএস দিয়ে, বারবার হচ্ছে ফোন দিয়ে তোমাদেরকে জ্বালাচ্ছে। হ্যাঁ, তোমাদেরকে জ্বালাচ্ছে যে আমাদের এখানে এই প্রাইভেট কলেজে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হন, এখানে ভর্তি হন, এখানে ডিসকাউন্টে ভর্তি হন, আপনি চান্স পেয়ে গেছেন অমুক প্রাইভেট নার্সিং কলেজ। আরে প্রাইভেট নার্সিং কলেজে চান্স পাওয়ার জন্য কি আবার এসএমএস আসা লাগে নাকি? তোমার যেটা ভালো লাগে তুমি সেখানে সরাসরি যাবা, গিয়ে ভর্তি হবা। তার মানে তোমার যেই আবেদন তুমি যখন করেছো তখন তোমার ডিটেলস বায়োডাটা আছে। তুমি বিএসসি না ডিপ্লোমা, তার মানে সারা বাংলাদেশে যদি ৮০,০০০ শিক্ষার্থী আবেদন করে, তাহলে বিএনএমসির মধ্যে যদি একজন অসৎ কর্মকর্তা থাকে, সে চাইলে এরকম বিভিন্ন প্রাইভেট নার্সিং কলেজের কাছে সেই নাম্বারগুলো সেল করতে পারে। তো এই কাজগুলো করার কারণে দেখা যায় তুমি যখনই আবেদন করছো, তুমি ভর্তি পরীক্ষার আগে দিয়ে দেখবে গণহারে তোমার ইনবক্স ভরে ফেলছে এবং পোলাপানে মানে রীতিমতো বিরক্ত করতেছে।
এবং হচ্ছে এই বিরক্ত করার কারণে তোমার অনেকে যেহেতু বি ব্রেনারের স্টুডেন্টরা ভরসা করে, বি ব্রেনার অ্যাপে তারা লগ ইন করেছে, অনেকে চিন্তা করে যে আরে বি ব্রেনার অ্যাপে তো আমরা মোবাইল নাম্বার দিচ্ছি, বি ব্রেনার আবার এই নাম্বারটা প্রাইভেট কলেজে দিলে কিনা। নো, উই নেভার ডিড ইট। আমরা কখনো এসব করি না, কারণ এক্স্যাক্টলি আওয়ার মেইন ফোকাস ইজ আমাদের স্টুডেন্টকে আমরা অনলাইনে প্রিপারেশন নেওয়াই। আমাদের বি ব্রেনার অনেকে মনে করে যে বি ব্রেনার এত নাম ডাক শুনেছি, এটা কোনো প্রাইভেট নার্সিং কলেজ কিনা। অনেকে ভর্তির জন্য ফোন দেয় যে ভাই আপনাদের নার্সিং কলেজে ভর্তি হতে চাই, যে মনে করে যে বি ব্রেনার একটা প্রাইভেট নার্সিং কলেজ। সো এটা অনেকে মনে করে না, আমরা বিভিন্ন কোনো প্রাইভেট নার্সিং কলেজ না, আমরা একদম নার্সদের একদম অ্যাডমিশন, একাডেমিক, জব, লাইসেন্সিং এগুলো সবগুলো নিয়ে ডেডিকেটলি কাজ করি, বাট আমরা কোনো প্রাইভেট নার্সিং কলেজ না। সো এই জন্য আমরা যদি প্রাইভেট নার্সিং কলেজ না, সো উই নেভার শেয়ার আওয়ার স্টুডেন্টস ডাটা টু এনিওয়ান। এটা আমরা কখনোই করি না, এটা একদম মোরালিটির বিপক্ষে যায়, একটা মিনিমাম ইথিক্সের বিপক্ষে যায়। উই নেভার ডু ইট, কারণ স্টুডেন্টরা ভরসা করে আমাদের সাথে কানেক্টেড থাকে। সো আমরা স্টুডেন্টের বিরক্ত হয় আমরা কিছু করি না। সো এই কাজটা প্রতি বছর আমরা যখন বিবিএনআর এস্টাবলিশ হওয়ার আগ থেকেই এরকম একটা অপচর্চা মানে হয়ে আসতেছিল, যে বিবিএনআর এস্টাবলিশ হওয়ার আগে থেকে স্টুডেন্টরা এইরকম ফোনে এসএমএস পেতো, বিরক্ত হইতো। তখন নাম্বারগুলো কোথা থেকে মানে ওই সব প্রাইভেট নার্সিং কলেজ পেতো? ডেফিনেটলি বিএনএমসি থেকেই বের হইতো, নাহলে এত স্টুডেন্ট নাম্বার কিভাবে পায়, তাই না? কারণ তোমার নাম্বার তো ইনিশিয়ালি তুমি নার্সিং আবেদন করতে যখন গিয়েছো তখন দিয়েছো। সো এটা বিএনএমসি থ্রুতে পেয়েছে, এটা হয়তো বা তোমরা জানো। ওকে, সো হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এই ব্যাপারগুলো তোমাদের একটু জানা প্রয়োজন। মানসিকভাবে ভেঙে পড়াটা এখন মানে এটা আমি বলবো অবশ্যই মানে যৌক্তিক এখন, কারণ অনেক কষ্ট করেছো তোমরা, অনেক কষ্ট করেছো, অনেক চেষ্টা করেছো, চেষ্টা ত্রুটি রাখো নাই, কিন্তু আনফরচুনেটলি আসন সংখ্যা তো সীমিত। এবং এখানে দেখো যারা চান্স পেয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দেখবো তোমার চেয়ে কম নাম্বার পেয়ে অনেকে চান্স পেয়ে গেছে। এটা কিন্তু জেলা কোটা না, এটা হচ্ছে উপজাতি কোটায় অনেকে চান্স পেয়ে গেছে। উপজাতি কোটা, এটা কিন্তু জেলা কোটা না, জেলা কোটা উঠিয়ে দেওয়া হয়েছে। সো অনেকে জিজ্ঞেস করছে যে ভাই কম নাম্বার পেয়ে কিভাবে চান্স পেলো, এটা কিন্তু হচ্ছে উপজাতি কোটায়। ওকে, আচ্ছা এখন আরেকটা বিষয়, আমরা মেইন যে বিষয়টা সেটা আমরা বিবিএন থেকে অল টাইম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা ট্রাই করি। তোমরা দেখবা অনেক স্টুডেন্ট কিন্তু সিরিয়াসলি প্রিপারেশন নেয় না, সিরিয়াসলি নেয় না, জাস্ট আবেগে বসে যে আমি নার্সিং পরীক্ষা দিব। তোমাদের মধ্যে হয়তো সেকেন্ড টাইমে আমি অনেকে আছে যে দিবে এইটুক মোটামুটি সে জানে, কিন্তু সিরিয়াসলি দিবে এরকম নাই। সো দেখা যায় যে তার মানে কি বলে যে সে ওই সিরিয়াসলি প্রিপারেশনটাও নেয় না। আর আমরা বলি বি ব্রেনার ইজ নট ফর এভরি ওয়ান। বি ব্রেনার শুধুমাত্র যারা সিরিয়াসলি প্রিপারেশন নেয়, সিরিয়াসলি প্রিপারেশন নিতে চায়, তাদের জন্য আমাদের সেকেন্ড টাইম থার্ড টাইমের ব্যাচটা। এটা কিন্তু আমরা সবার জন্য না, এটা যদি বলি যে আমরা যারা সিরিয়াস নেই, তুমি এখন দুই ড্যাম সিরিয়াস হও যে না তোমার মানে আর কিছুই নাই লাইফে, আগামী 1 বছর শুধুমাত্র তুমি ডেডিকেটলি পড়বা, তাহলে বি ব্রেনার তোমার জন্য। এই জন্য বলি সবার জন্য না। সো ইফ ইউ ক্যান মানে অ্যাকচুয়ালি তোমার সিরিয়াসনেস আনতে না পারো, তাহলে বিবেনার ইজ নট ফর ইউ। একদম আমি ক্লিয়ার কাট তো বললাম। ওকে, বেসরকারিতে ডিপ্লোমা পড়বো নাকি ডিগ্রি পড়বো একটু জানাবেন। এখন দেখো এই পুরো ডিসিশনটাই তোমার উপরে ডিপেন্ড করবে, বাট আমি তোমাকে এইটুকু বলতে পারি ডিগ্রি করে মানে নার্সিং পড়েও অনেকে ওভাবে কাজ পায় না, এটাও যেমন সত্য। ডিগ্রি পড়ে কাজ পায় না, এটা আরো অনেক বেশি সত্য। সত্যেরও তো মানে প্রকারভেদ আছে যে কোনটা বেশি সত্য, তাই না? তো ডিপ্লোমা ইন নার্সিং করে অনেকের ক্ষেত্রে যদি অত বেশি স্কিলফুল না হয়, লিঙ্ক আপ লিঙ্ক লবিং ভালো না থাকে, বা তোমার প্রেজেন্টেশন স্কিল কমিউনিকেশন স্কিল অত ভালো না থাকে, তোমার জন্য চাকরি পাওয়া যেমন কঠিন হতে পারে, ডিগ্রিতে পড়লে সেটা আরো অনেক বেশি কঠিন। কারণ তোমার কারিগরি তেমন কোনো স্কিল নাই। ডিগ্রিতে পড়লা মানে তোমার থিওরিটিক্যাল নলেজ আছে, কারিগরি নলেজ নাই। এটা বলা যায় প্রায় একদম শূন্যের কাছাকাছি। কিন্তু তোমার নার্সিং এ পড়লে তোমার কারিগরি নলেজটা আছে, তুমি ক্যানুলা করতে পারো, তুমি একটা ইমার্জেন্সি পেশেন্ট ম্যানেজ করতে পারো, একটা পেশেন্ট একটা আর্জেন্ট কন্ডিশন নিয়ে আসছে, তুমি তাকে হ্যান্ডেল করতে পারো, তুমি একটা হসপিটালের ইমার্জেন্সি যে কোনো ওয়ার্ড ম্যানেজ করতে পারো, ওয়ার্ডে একটা পেশেন্টের কি কি লাগে না লাগে তার বিভিন্ন আবার থেকে শুরু করে তার গ্লুকোজ দেখা, টেম্পারেচার দেখা, তার ইনিশিয়াল ম্যানেজমেন্ট, ওষুধ ডোজ গুলো ক্যালকুলেশন করে দেওয়া, ডাক্তার যেগুলো অর্ডার দেয় সেগুলো মেনটেন করা, এরকম অনেক কাজ তুমি পারো। এগুলো করে তুমি নার্স করছো। সো আলটিমেটলি তোমার 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 কিন্তু একটা মার্কেট চাহিদা আছে, তোমাকে মার্কেটে চাকরি না দেওয়ার জন্য অনেকেই চাবে। কিন্তু একজন ডিগ্রি করলে, ডিগ্রিতে যদি করো মানে ধরো তুমি ফিলোসফিতে করলে, হ্যাঁ ইয়েস ফিলোসফি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর আওয়ার ওভারঅল এডুকেশন সিস্টেম, কিন্তু ভাই বাট এইটা তুমি কতটুকু হচ্ছে ইফিশিয়েন্ট ভাবে তুমি কাজে লাগাতে পারবে বাংলাদেশের পার্সপেক্টিভে, ইটস টাফ, রিয়েলি টাফ, রিয়েলি টাফ। সেই দৃষ্টিকোণ থেকে তোমার নার্সিং এ অনেক বেশি কিন্তু অপরচুনিটি আছে, তোমার যদি ডিগ্রি ন্যাশনালের কথা চিন্তা করো। হ্যাঁ হয়তোবা তুমি ব্যাকআপ হিসেবে তুমি ডিগ্রিতে ভর্তি থাকতে পারো, ব্যাকআপ হিসেবে রাখতে পারো, বাট আমি কখনোই বলবো না যে নার্সিং এর মতো কারিগরি পেশার চেয়েও তোমার ডিগ্রিতে ভর্তি হওয়াটা যৌক্তিক কিছু হবে। তুমি ব্যাকআপ হিসেবে ডিগ্রিতে ভর্তি থাকতে পারো, যদি ইন কেস তোমার পরীক্ষা হলে মানে ওই 1 ঘন্টায় তুমি সব ভুলে গেলা, ব্ল্যাঙ্ক হয়ে গেল। যদি এটা তেমন হয় না, এটা মানে
অনেকে হয়তো বা প্রিপারেশনের ঘাটতি থাকে, বলে যে আমি একদমই শূন্য হয়ে গেছি, এটা জাস্ট প্যানিকড হয়ে গেছে। সো এটা হইতে পারে। সেই জন্যই বলবো আমি প্রেফার করবো অলওয়েজ নার্সিং। ব্যাকআপ হিসাবে তুমি ডিগ্রি বা ন্যাশনাল রাখতে পারো, বাট নট ডিগ্রি ইজ নট দ্য অল্টারনেটিভ অফ নার্সিং। আমি এটুকু মনে বুঝাইতে পারছি। সো এরপরে হ্যাঁ, আমাদের বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্টের জন্য আমাদের বিভিন্ন লেভেলের আমাদের কোর্স থাকে। যেমন আমরা যদি আগামী ১১ মাস বা ১০ মাস যতদিন সময় পাই, আমরা পুরো সময়টা ধরে স্টুডেন্টদের একদম একটা স্ট্রাকচার ওয়েতে পড়াশোনা করাই। এটা যারা করতে চায় তাদের জন্য সেকেন্ড টাইমের ব্যাচ। আবার অনেকে হয়তোবা মানে ওইভাবে ফ্যামিলি এফোর্ড করতে পারে না, বা নিজে পড়তে যাচ্ছে বা নিজে পড়ার অনেকে মোটিভেশন ধরে রাখতে পারে না। ২ দিন পড়লে ৩ দিন পড়ে না। তারা হয়তোবা আ মানে আর কোন গতিই থাকে না। মানে তখন তারা বিবিএনআর এ আমাদের সেকেন্ড টাইম হিসেবে বা থার্ড টাইমে যুক্ত হয়। আবার অনেকে নিজেই অনেক ভালো পড়াশোনা করতে পারে। তারা হয়তো তখন আমাদের ফার্স্ট টাইমের ব্যাচের সাথে যুক্ত হয়। হ্যাঁ, আবার অনেকে চিন্তা করে যে আমার সব প্রিপারেশন ভালো। আমার তেমন কোনো মোটামুটি লাগবে না। অলরেডি ভাইয়াদের সাথে ১ বছর আমি পেয়েছি। তারা আমাদের শিওর সাকসেস এ তারা আমাদের ভর্তি দিতে পারে, বা তারা আমাদের সার্টিফিকেট এ ভর্তি দিতে পারে। সেই অপশন আমাদের থাকে। কিন্তু যারা একদম সিরিয়াসলি পড়তে চায় তাদের জন্য হচ্ছে আমাদের সেকেন্ড টাইম বা থার্ড টাইম ব্যাচটা। সো এখন মেইন কথা হচ্ছে তোমারে পড়তে হবে। তুমি ১০ টা কোচিং করো, ৫ টা কোচিং করো, এই কোচিং তোমারে চান্স পাওয়া দিবে না। মেইন কথাটা কোচিং তো এমন অনেকেই করে। সবাই তো চান্স পায় না। তাই না? বিবিএনআর থেকে তো আমাদের অনেক শিক্ষার্থী অ্যাডমিশন প্রিপারেশন নিয়েছে। সবাই তো পায় নাই। পাইছে? পায় নাই। অনেক অংশ কিন্তু ঝরে গেছে। অনেক অংশ কিন্তু আনফরচুনেটলি চান্সটা পায় নাই। কেন পায় নাই? এটাই হচ্ছে এজ এ বিবিএনআর এর আমাদের পুরো টিমের এখন মানে রিসার্চ এর কাজ, যে এক্সাক্টলি একটা স্টুডেন্ট কেন পায় নাই? কোন উপাদানগুলোর কারণে তার চান্সটা মিস হয়ে গেছে? ভাগ্য অবশ্যই ডেফিনিটলি একটা ফ্যাক্টর হিসেবে আমরা রাখবো, যেহেতু আমরা মুসলমান, আমরা তাকদিরে বিশ্বাস করি, এটা একটা ফ্যাক্টর। কিন্তু আমাদের কন্ট্রোলে ছিল এমন কোন কারণে যে মিস হয় নাই? এটা আমাদের এখন হচ্ছে সেটা নিয়ে কাজ করার সময়, এবং সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করব যে কোন জায়গায় আমাদের ইমপ্রুভমেন্ট করার স্কোপটা ছিল। ওকে? এটা আমাদের কাজ। এই যে একজন খুব সুন্দর একটা কথা বলছে, শিশির বলছে, "একবার হারলে তো কেবল জেতার মজা পাওয়া যায়।" খুব সুন্দর একটা কথা বলছে। তুমি এবার আনফরচুনেটলি তুমি চান্স পাও নাই। বলেই কিন্তু তোমার কাছে জেতার আনন্দটা অনেক বেশি হবে। তুমি দেখবে এবার অনেক স্টুডেন্ট মানে তার চান্স পাওয়ার খবর আমাদের বিবিএনআর ফেসবুক গ্রুপে পোস্ট করতে, তার স্ট্রাগল এর গল্পটা পোস্ট করতেছে, তার কষ্টের গল্পগুলো পোস্ট করতেছে। কারণ সে একবার সে চান্স পায় নাই, এবার সে চান্স পেয়েছে। গতবার চান্স না পাওয়ার কারণে যে কষ্টটা পেয়েছে, যে হেরে গিয়েছে যে কষ্টটা পেয়েছে, এবার চান্স পাওয়ার মাধ্যমে সে আনন্দটা কয়েক গুণে বেড়ে গেছে তার। এজন্যই কিন্তু সে স্বেচ্ছায় শেয়ার করছে। এটা আসলে আমাদের জন্য আসলে ইন্সপায়ারিং একটা ব্যাপার, এবং এটা নতুন যারা আছে, যারা প্রিপারেশন নতুন করে শুরু করতে যাচ্ছে, তাদের জন্য একটা আন্তরিক মানে কি বলে একটা ইন্সপায়ারিং একটা ব্যাপার। সেকেন্ড টাইম নার্সিং এক্সাম আর নন টাইম হ্যাঁ, অনেকে আবার এটা করে যে প্রাইভেট নার্সিং এ ভর্তি হয়ে সেকেন্ড টাইম দেয়। আমি আবার বলি এটা খুব টাফ। কারণ প্রাইভেট নার্সিং এ তোমার চাপের পেয়ে রাখবে। প্রাইভেট নার্সিং তোমার হচ্ছে ওইখানে অনেক পড়াশোনা। ফার্স্ট টাইমে আমাদের বিবিএনআর থেকে আমাদের ফাউন্ডেশন কোর্স আছে। ইভেন ফার্স্ট টাইমে ওইসব কলেজে ঠিকমতো পড়াশোনাও হয় না। অনেক নার্সিং কলেজ আছে যেখানে ঠিকমতো পড়াশোনা হয় না। ভালো টিচার ফ্যাকাল্টি নাই। বুঝাইয়া বলতে পারে বা কনসেপ্ট গুলো ক্লিয়ার করে ফেলতে পারে। যেহেতু বেশিরভাগ বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নাকি বুঝতে পারে না। সেগুলা স্টুডেন্ট পুরা পানির মধ্যে পড়ে, সমুদ্রে পড়ে। সে তার পাশাপাশি আবার সেকেন্ড টাইমের জন্য পড়া। আসলে এটা মানে আমি খুব কম স্টুডেন্ট দেখছি এভাবে সফল হইতে। মানে যে প্রাইভেট নার্সিং ও ভর্তি হয়েছিল, আবার সেকেন্ড টাইমেও দিয়েছে, এবং আমি খুবই কম দেখেছি। আমাদের বিবিএনআর এর ক্ষেত্রে অন্তত বলবো আমি খুবই কম দেখেছি। ওকে? আর অনেকে জিজ্ঞেস করছে যে আমাদের এই মানে বিবিএনআর অ্যাপের মধ্যে এখন গত বছরের যে কোর্স গুলো, যেগুলো আগে স্টুডেন্টরা করেছে, এগুলো আমাদের এই সামনে যে আমাদের বিএমইউ এক্সামটা আছে, মানে আমাদের সেকেন্ড টাইম ব্যাচটা আসার আগ পর্যন্ত আমাদের অ্যাপে থাকবে। এরপরে এই জিনিসগুলো প্রতি বছরের ন্যায় এটা আমাদের একদম আমাদের বিবিএনআর টেকনোলজি লিমিটেড কোম্পানি আমাদের রুলস, আগের ব্যাচে যেগুলো থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে। কারণ তোমার কোর্সের ডিউরেশন ছিল আমাদের ১ সিজন মানে এই নার্সিং ভর্তি পরীক্ষা পর্যন্ত। এরপরে পরীক্ষা প্রায় ১ মাসের মধ্যে, ১ সপ্তাহের মধ্যে শেষ হয়েছে। এখনো আমাদের এগুলোর এক্সেস আছে। সো আমাদের যখনই সেকেন্ড টাইমের ঘোষণাটা আসবে, কোর্সের ঘোষণাটা আসবে, তখন আমাদের এগুলো আমাদের অটোমেটিক তোমার অ্যাকাউন্ট মানে তোমার যেই মানে ড্যাশবোর্ড থেকে এখান থেকে অটোমেটিক চলে যাবে। সবার জন্য চলে যাবে। মানে শুধু তোমার জন্য চলে যাচ্ছে, সবার জন্য চলে যাবে। অনেকে গ্র্যান্ড সেলিব্রেশন এর কথা বলছে। ইনশাআল্লাহ আমাদের এবার গ্র্যান্ড সেলিব্রেশন হবে। আমরা গতবারও আমরা কলেজ ভিত্তিক ভাবে করার ট্রাই করেছি। এবার আমরা ট্রাই করব যাতে অন্তর্পক্ষে আরেকটু সুন্দর করে জমকালোভাবে করা যায়। কারণ গ্র্যান্ড সেলিব্রেশন নতুনদেরকে উদ্দীপনা দেয়, উৎসাহ দেয় ভালো করে পড়াশোনা করার জন্য, প্রিপারেশন নেওয়ার জন্য। এটা অনেক ইম্পোর্টেন্ট একটা ব্যাপার।
ওই যে বললাম থার্ড টাইম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তুমি একটা মানে মানসিক দৃঢ়তা রাখতে হবে, শেষ পর্যন্ত লেগে থাকার একটা মানে তোমার মনোবল রাখতে হবে। বিভিন্ন থেকে এবার আমাদের বললাম না যে প্রথমে 12% এখন 14% স্টুডেন্ট থার্ড টাইম থেকে চান্স পাইছে, মানে থার্ড টাইম থেকে চান্স পাওয়ার অনেক রেকর্ড আছে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে তুমি চাইলে ব্যাকআপ হিসাবে কোনো না কোনো জায়গায় ভর্তি থাকতে পারো, বাট সেটা কোনো প্রাইভেট কলেজ না, কারণ প্রাইভেট কলেজ ওখানে তোমার চাপ দিবে, তুমি পড়াশোনা করতে পারবে না থার্ড টাইমের জন্য। সেটা তুমি ডিগ্রিতে ভর্তি থাকতে পারো বা ন্যাশনালে ভর্তি থাকতে পারো, বাট তোমার সেকেন্ড টাইম যদি তুমি থার্ড টাইম সেকেন্ড টাইম দিতে চাও তাহলে তোমাকে ডেডিকেটলি পড়াশোনা করতে হবে। ওকে, সো আমরা কিন্তু একটা ফর্ম দিয়েছি, আমরা বিএসএমইউর জন্য আমরা ইনশাল্লাহ আমাদের সেশন হবে, আমাদের বিএমইউর জন্য আমাদের যারা বিবিএনআর আমাদের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য আমাদের ডেডিকেট ভাবে আমরা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যে নার্সিং ফ্যাকাল্টি প্রতি বছর আমাদের এখান থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট বিএমইউতে চান্স পায়। ইভেন আমাদের সানজিদা মিম আমাদের এখান থেকে বিবিএনআর থেকে আমাদের জাতীয় মেধা প্রথম হয়েছিল বিএমইউতে। সো এবং গত বছর আমাদের অসংখ্য শিক্ষার্থী বিএমইউতে বিভিন্ন থেকে চান্স পেয়েছে, আমরা সবাইকে মিলে গেট টুগেদার করেছি, তোমরা হয়তো দেখেছো। এবং এবছরও আমরা ইনশাল্লাহ আমাদের শিক্ষার্থীদের জন্য বিএমের জন্য আলাদা করে আমরা কয়েকটা আমরা গাইডলাইন সেশন দিব। মেইন পড়া তো সব একই রকম পড়া, বিএসসির জন্য যে পড়াটা পড়েছো ওইটাই পড়া, নতুন করে পড়ার কিছু নেই, নতুন করে তুমি নিজের মতো করে পড়বা, বাট আমাদের পড়ানোর মতো তেমন কিছু নেই, আমরা গাইডলাইন দিয়ে দেখা দিব কোন টপিকটা একটু বেশি পড়বা না পড়বা। বাট সার্কুলার এখনো দেয় নাই, সার্কুলার দিলে আমরা এই কাজটা শুরু করবো, সার্কুলার যেটা এখনো দেয় নাই, তো ওইটা এখন আমরা শুরু করছি না, আমরা সার্কুলার পর্যন্ত ওয়েট করছি, তোমরা আবেদন করো তারপরে হচ্ছে আমরা দিব। আরেকটা বিষয়, অনেকেই তোমরা কমেন্ট করছো যে ভাইয়া আমাদের সেকেন্ড টাইমের ব্যাচ বা থার্ড টাইমের ব্যাচটা কবে থেকে শুরু হবে। আমাদের শীঘ্রই শুরু হবে। আমরা একটা প্রি বুক, আমাদের আলহামদুলিল্লাহ অসংখ্য শিক্ষার্থী বিভিন্নের সাথে আবার নতুন করে তার জার্নিটা শুরু করার জন্য আস্থা রাখতে যাচ্ছে, এবং আমরা এই প্রি বুক যারা করবে তাদের জন্য আমরা একটা ডিসকাউন্টের ব্যবস্থা রাখবো ইনশাল্লাহ। যারা প্রি বুক করেছে অলরেডি আমাদের ভিডিও ডিসক্রিপশন হয়তো বা সেই লিঙ্কটা তোমরা পেয়ে যাবা, এবং এই প্রি বুকের শিক্ষার্থীদের নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের নতুন করে যাত্রাটা শুরু করবো। তো যারা সেকেন্ড টাইমের হিসেবে আমাদের সাথে যুক্ত হতে চায় বা আমাদের বিবিনের সাথে কানেক্টেড থেকে একদম শেষ পর্যন্ত পড়তে চায়, হ্যাঁ, এবছর আমাদের শিক্ষার্থীরা বলে যে ভর্তি হইলাম একটা কোর্সে পেয়ে গেলাম 4টা কোর্স 5টা কোর্স, পুরা মানে পুরাই জিতের অবস্থা, মানে জিত জিত অবস্থা। সেটা হচ্ছে তুমি যখন সেকেন্ড টাইমের ব্যাচে ভর্তি হও তোমার পরে দিয়ে কিন্তু তোমার ওই 30 ডেজের এক্সামও দেওয়ার সুযোগ হয়, 30 তারপর সিভিল সার্ভিস কোর্সে এক্সাম দেওয়ার সুযোগ হয়, 30 ডেজে তোমার ক্লাস করার সুযোগ হয়, এক্সাম দেওয়ার সুযোগ হয়, তুমি আমাদের যে 1-1 ক্যাম্পেইন হয় সেখানে তুমি এক্সাম দেওয়ার সুযোগ পাও, নলেজ দেওয়ার সুযোগ পাও। মানে একটা কোর্সে ভর্তি হলে অনেক কিছু সে এক্সেস পেয়ে যায়, যেগুলো আমরা কমিটমেন্টে বলি না, কিন্তু তাও ওগুলো আমরা ফ্রিতে দিয়ে দিই, বোনাস বোনাস হিসেবে আমরা দিয়ে দিই। বুঝতে পারছো? সো এটাই হচ্ছে মেইন ব্যাপার। সো আমরা আমাদের স্টুডেন্টের জন্য ম্যাক্সিমাম করার ট্রাই করি। না, একসাথে দুইটা পড়া যায় না, একসাথে দুটো অনেকে চিন্তা করে যে আমি ন্যাশনালও পড়বো ডিপ্লোমা মানে ইয়াতে নার্সিংও পড়বো, না একসাথে দুটো জায়গায় পড়া যায় না, যে কোনো একটা জায়গায় পড়তে হয়। কেউ যদি কোনো অনৈতিক উপায় করতে পারে সেটা আলাদা হিসাব, অনৈতিক উপায় ধরা পড়লে সেটা বাদ হয়ে যাবে। যে কোনো একটা জায়গায় তোমাকে পড়তে হবে, যে কোনো একটা জায়গায় তুমি দুইটা জায়গায় একত্রে তুমি সেটা করতে পারবে না, তো যে কোনো একটা জায়গায় তোমাকে করতে হবে। তো এটা যারা বলছো তারা এটা রাইট না। আরেকটা বিষয়, অনেক অনেক স্টুডেন্টকে আমরা এবার দেখেছি যে হচ্ছে সে হয়তো বা ডিপ্লোমা দিলে তার চান্স চলে আসতো, সে হয়তো বা একটু ওভার কনফিডেন্স থাকার কারণে সে বিএসসি দিয়েছে, কারণে চান্স মিস হয়েছে, এমনটাও আমরা অনেকটা দেখেছি। তোমার যদি মানে টার্গেট থাকে যে সরকারি নার্সিং এ চান্স পাইতেই হবে, হ্যাঁ, তাহলে আমি বলবো যে মানে এবং সেটা ডিপ্লোমাতে, তাহলে আমি ডিপ্লোমার জন্য দেওয়াটা আমি উত্তম মনে করবো। পরবর্তী তুমি 2 বছরের পোস্ট বেসিক দিয়ে বিএসসি সমমান হয়ে গেলা, তাহলে অন্ততপক্ষে তোমার এই যে প্রাইভেট নার্সিং এ 3-4 লাখ টাকা খরচটা হবে না, এই টাকাটা বেঁচে যাবে। ঠিক আছে, এবং তুমি পরবর্তীতে পোস্ট বেসিকটা করে ফেললা। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্যাপার। অনেকে চান্স পাওয়ার পরও আবার আমার কথা শুনতে যাচ্ছে, যদিও আজকে আমরা শুধুমাত্র যারা চান্স পাইনি তাদের নিয়ে তাদের ব্যাপারগুলো নিয়ে কথা বলেছি। সো মোটামুটি এইটুকুই। সামনে আমরা আরো কিছু সেশন নিব যেখানে আমরা তোমাদের সাথে ইনশাল্লাহ কথাবার্তা বলবো, তোমাদের এখন কি করা প্রয়োজন, কতটুকু কি করা প্রয়োজন, তোমাদের মোটামুটি এখন মানসিকভাবে তোমরা এখন ভেঙে পড়ছো, এই অবস্থায় তোমাদের রিকভার করার জন্য কিছু সময় লাগে, সেই সময়টা তোমরা নাও। এবং আমাদের খুব শীঘ্রই এখন রোজার মধ্যে আমি এটুকু বলবো, আমরা যারা আমাদের প্রি বুক করেছে, আমাদের সেকেন্ড টাইম ব্যাচ বা থার্ড টাইম ব্যাচ প্রি বুক করেছে, তাদের সাথে আমরা ইনশাল্লাহ কানেক্টেড থেকে তাদেরকে পড়াশোনার মধ্যে ইনশাল্লাহ রাখবো, এবং মানে একটা সেকেন্ডও যাতে ওয়েস্ট না হয়, যাতে আমরা আমাদের এই স্টুডেন্ট যারা আমাদের সাথে প্রিপারেশন নিবে বলে মন স্থির করেছে তাদেরকে আমরা প্রথম থেকে আমাদের সাথে কানেক্টেড রেখে পড়াশোনা করাইতে পারি, এটুকু আমরা ইনশাল্লাহ ট্রাই করবো। অ্যাগেন ডিপ্লোমা মিডওয়াইফারি ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, কারণ তোমাদের প্রশ্ন 19-20 একই রকম, আলাদা করে কোনো কিছু বলার নাই, একই রকম জিনিস। তোমরা এই মিডওয়াইফারি এবং ডিপ্লোমা দুইটার জন্যই, বিএসসিটা আলাদা। ওকে, সো এটা হচ্ছে ব্যাপার। তো তোমাকে আরেকটা বিষয় একটু আমি বলে দিব যে নার্সিং এ কোনো নেগেটিভ মার্কিং নাই, এবছর নার্সিং এ মানবন্টন চেঞ্জ হয়েছে।
মান বরং চেঞ্জ হওয়ার কারণে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের সাথে মানবিক গুণাবলী যুক্ত হয়েছে। মানবিক গুণাবলী একদম কমন সেন্স থেকে উত্তর করা যায়, সেই ব্যাপারটাকে আইডিয়া দেওয়ার জন্য আমরা মানবিক গুণাবলী ইবুকও দিয়েছিলাম, যাতে একটা আইডিয়া পাও, বাট প্রশ্ন তোমার বুদ্ধি দিয়ে উত্তর দিতে হবে, সেটা আমরা করেছিলাম। তারপর যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নাই, সেকেন্ড টাইম দিলেও নাম্বার কাটে না, থার্ড টাইম পরীক্ষা দিলেও নাম্বার কাটে না, তিনবার নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায়। তুমি চাইলে এবার হয়তো বা বিএসসি দিয়েছো, চান্স পাওনি, এবার হয়তো বা ভালো করে পড়ে ডিপ্লোমা দিতে পারো, চান্স চলে আসতে পারে। হ্যাঁ, অথবা মিডওয়াইফারি দিতে পারো, চান্স চলে আসতে পারে। এবার হয়তো বা তোমার যে সাবজেক্টে দুর্বলতা রয়েছে সেগুলো তুমি এখন থেকে আগামী একটা বছর সময় আছে, প্রপারলি সেগুলোর পেছনে সময় দিবা, সময় দিয়ে সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠবা। এভাবেই কিন্তু তুমি তোমার চান্স পাওয়ার রাস্তায় এগিয়ে যাবা। এটা যদি তোমরা ইনশাল্লাহ করতে পারো, এভাবে যদি হালটা ধরে রাখতে পারো, মানে হাল ছেড়ে না দাও, তাহলে ইনশাল্লাহ তোমার দিয়ে ভাই চান্স সম্ভব। কারণ নাইলে বিভিন্ন থেকে আমাদের এত স্টুডেন্ট, 62% স্টুডেন্ট আমাদের কিন্তু সরকারি নার্সিং এ চান্স পাইতো না, যদি মানে সেকেন্ড টাইম এরা সফল না হইতো। আমাদের সেকেন্ড টাইম থার্ড টাইমে কিন্তু আমাদের মেজরিটি অংশই চান্স পেয়ে গেছে। সো ইনশাল্লাহ তুমিও পাবা। তুমি সেই মনোবলটা ধরে রাখো, সেই মনের মধ্যে সেই জোরটা ধরে রাখো, ইনশাল্লাহ তুমি সেই তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে, সরকারি নার্সিং এ পড়ার লক্ষ্য, সেটা তুমি পূরণ করতে পারবা। ওকে। এছাড়া আজকে লাইভে তোমরা যারা কমেন্ট করেছো, আমি হয়তো সবগুলো উত্তর আমি এভাবে দিতে পারি নাই। আমাদের ভাইয়া আপুরা তোমাদের সবগুলো কমেন্টের উত্তর দিবে, এবং তোমার যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমাদের উত্তর দেবে। এছাড়া আমাদের বিবিনারের হেল্পলাইন রয়েছে। হ্যাঁ, পোস্ট বেসিক করলে বিএসসি সমান পাওয়া যায়, ইয়েস। আর আমাদের যে হেল্পলাইন রয়েছে বিবিএনএর, সেখানে তুমি ফোন দিয়ে তোমার যে কোনো প্রকার সমস্যা, হতাশা, এগুলো কথা জানাতে পারো। আমরা তোমাকে যথাযথভাবে সহায়তা করার ট্রাই করবো। ইভেন তোমরা যারা চান্স পেয়ে গেছো তাদেরকে মানে কি বলে, তাদের জন্য আমাদের ফাউন্ডেশন কোর্সের কার্যক্রম আমাদের খুব শীঘ্রই শুরু হবে। আমরা এক এক করে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আমরা এবার নতুন সংস্করণের বইয়ে আমাদের অনেক কিছু আমরা সুন্দর করে আপডেট করেছি। এবছরের কোশ্চেন প্যাটার্নে যে পরিবর্তন এসেছে, সেই আলোকে নতুন করে আমাদের বইগুলো আমরা আবার পুনর্মুদ্রণ করতেছি, যেখানে যাতে আমাদের পুরো রিঅ্যারেঞ্জ করে ফেলবো, যাতে এবার আমাদের বিভিন্ন বই থেকে তুমি ম্যাক্সিমাম লেভেলের সাপোর্টটা পেতে পারো, পড়াশোনা গুছিয়ে নিতে পারো। তো এবারে প্রশ্ন প্যাটার্নটা আমরা অ্যানালাইসিস করে তোমাদের জন্য সুন্দর করে গুছিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের হেল্পলাইনের জন্য আমাদের পেজে নক করো, পেজে নক করে বললেই হবে, সেখানে আমাদের ভাইয়া পুরা আছে, তোমাকে আমাদের হেল্পলাইনের নাম্বারগুলো দিয়ে দিবে। তুমি যখনই কোনো সমস্যায় পড়বা, অবশ্যই আমাদের হেল্পলাইনে যোগাযোগ করলে আমাদের ভাইয়ারা খুব আন্তরিকতার সহিত তোমাকে সহায়তা করবে ইনশাল্লাহ। সো এগুলোই আমার ইনিশিয়ালি কথাবার্তা ছিল, তেমন এছাড়া আসলেই সান্ত্বনা দেওয়ার মানে আমার অ্যাকচুয়ালি ওইভাবে ভাষা নাই যে আমি কি সান্ত্বনা দেবো। আসলে ব্যাপারটা, এত কষ্ট করার পরও আশানুরূপ ফল না পাওয়াটা আসলে কষ্টের বিষয়। এখানে আমি সান্ত্বনা দিলেই যে তোমার মানে মন খারাপটা চলে যাবে তা না, কিছুদিন মন খারাপটা থাকবে। তবে আমি এইটুকু বলতে পারি, তুমি যদি হালটা ছেড়ে না দাও, তুমি যদি প্রথমবারে যে অ্যাডমিশন টেস্ট দেওয়ার অভিজ্ঞতা তুমি কাজে লাগাইতে পারো, হাল ছেড়ে না দাও, ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি মেনটেন করো, আগামী এক বছর পরে তুমি নিজেই বলবা যে না, আমার সেকেন্ড টাইম বা থার্ড টাইম হিসেবে ভর্তি প্রস্তুতি আমার এই সিদ্ধান্তটা ভুল ছিল না, আমি রাইট সিদ্ধান্তটাই নিয়েছি, যেটা এবার আমাদের অনেক শিক্ষার্থী মনে করছে যে গতবার আমি যে সেকেন্ড টাইম বা থার্ড টাইম হিসাবে প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করেছি, এটা আমার ভুল ছিল না, এটা আমার রাইট ডিসিশন ছিল বলে এবার আমি এবছর আমি সরকারি নার্সিং চান্স পেয়েছি। তো ইনশাল্লাহ তোমরাও পাবা। সেই দোয়া ও শুভকামনা আমার পক্ষ থেকে থাকবে ইনশাল্লাহ। ওকে। সো আমরা এক্স্যাক্টলি আমাদের সেকেন্ড টাইম ব্যাচ, যেহেতু আমাদের সম্পূর্ণ কোর্স নতুন করে সব শুরু হচ্ছে, সেকেন্ড টাইম থার্ড টাইম একদম নতুন বই, নতুন আঙ্গিকে, নতুন প্রশ্ন প্যাটার্ন, একদম সম্পূর্ণ নতুন প্রশ্ন প্যাটার্নের আলোকে প্রত্যেকটা বই আমাদের সংস্করণের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের পুরো টিম কাজ করতেছে। সেগুলো ইনশাল্লাহ নতুন বইগুলো তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে, এবং আমরা এবার বইয়ে অনেক সুন্দর করে স্টাডি প্ল্যান অনেক কিছু গুছিয়েছি, যেটা দেখবা একদম চমক থাকবে। এবার আমরা এই জিনিসগুলো আমরা আমাদের বইয়ে যুক্ত করেছি, স্টুডেন্টের কাছ থেকে সেই ফিডব্যাক নিয়ে। তবে আমি এটুকু বলবো, তুমি যদি সিরিয়াসলি সেকেন্ড টাইম মানে সিরিয়াসলি নার্সিং পরীক্ষা দিতে চাও বা সিরিয়াসলি সেকেন্ডে পড়তে চাও, তাহলে তোমার প্রথম থেকে সেকেন্ড টাইম থেকে পড়া উচিত। অনেকে এই ভুলটা হয়তো বা করে যে না, বিবিএর সাথে যুক্ত হবো, আমি পরে গিয়ে যুক্ত হবো, মাঝখানে 3-4 মাস সে বাসায় ভাবে ঠিক মতো পড়ে না, বা মনে করে যে আমি পড়তে পারবো, কিন্তু পরে মানে পড়া হয়ে ওঠে না। এই যে গ্যাপটা পড়ে যায়, গ্যাপের কারণে অনেকে মিস করে। এটা আমার প্রতি বছরে দেখা। এই বছর আমি অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, পার্সোনালি ফোনে কথা বলেছি, তাদের কাছে এই ফিডব্যাকটা পেয়েছি। তুমি যদি মনে করো তুমি সিরিয়াসলি প্রিপারেশন নিবা, তাহলে তোমার উচিত একদম প্রথম থেকে একটা দিনও অপচয় না করে এখনই প্রিপারেশনটা শুরু করে দেওয়া। এখন আমরা খুব শীঘ্রই কি পড়বা না পড়বো এগুলো নিয়ে আমরা আবারও পড়াশোনা কার্যক্রম শুরু করব। এখনো আমাদের ওই যে রেজাল্ট গুলো আসতেছে, পোলাপান তো অনেক অলস, রেজাল্ট জানাইতে দেরি করতেছে অনেকে, এই জন্য আমরা এক্স্যাক্টলি পূর্ণাঙ্গ ডাটাটাও আমরা ইয়ে করতে প্রকাশ করতে পারছি না। সবাই আস্তে আস্তে জানানো শেষ হলে ইনশাল্লাহ আমরা বিভিন্ন অ্যাপের মধ্যে সেটা আমরা সুন্দর করে জানাবো যে টোটাল আমাদের বিভিন্ন থেকে এবার কতজন শিক্ষার্থী সরকারি নার্সিং এ এখন পর্যন্ত চান্স পেয়েছে। এখন সামনে আবার বিএমইউ আছে, আর্মি নার্সিং আছে, আর অন্যান্য যেই ইনস্টিটিউট গুলো আছে, সেগুলো রেজাল্ট একসাথে আসলে আমরা ইনশাল্লাহ পাবলিকলি বলতে পারবো কত। সো ইনশাল্লাহ তোমরা মোটামুটি এখন পর্যন্ত যতজন আছো, আমি একটু শেষ পর্যন্ত দেখতে চাই যে
একদম লেগে থাকার মেন্টালিটি আছে কার কার, একদম হাল ছাড়বা না এরকম ডিটারমাইন্ড আছো কে, একটু কমেন্টে দেখতে চাই। খুব শীঘ্রই ভর্তি নিবেন কবে থেকে আপু? খুব শীঘ্রই ইনশাল্লাহ। তুমি ফর্মটা পূরণ করে রাখো, প্রি বুকের ফর্মটা পূরণ করে রাখো, খুব শীঘ্রই আমরা এটা অ্যানাউন্সমেন্ট করব। মিম ইসলাম ভাইয়া, ওকে। মিম ইসলাম, কাদের একদম এই ডিটারমিনেশনটা আছে যে এক্স্যাক্টলি তুমি একদম হালটা ছাড়বা না, একদম শেষ পর্যন্ত লেগে থাকতে পারবা, এই মনোবলটা তোমার আছে কিনা? হ্যাঁ, আরেকটা বিষয় আমি একটু দুঃখ প্রকাশ করে নেই। সেটা হচ্ছে আমাদের এত এত মেসেজ এসেছে গত কয়েকদিনে, আমরা তোমাদের হয়তোবা অনেকেই তোমরা মেসেজ করেছো, আমরা আমাদের মডারেটর বা অ্যাডভাইজর মানে এত এত স্টুডেন্টের মেসেজ, যেটা আমাদের যে লোকবল, যদিও আমরা বলি আমাদের লোকবল বাংলাদেশের যে কোনো নার্সিং প্রতিষ্ঠানের লোকবল হচ্ছে অনেক বেশি সংখ্যক লোকবল নিয়ে আমরা কাজ করি। আমাদের অনলাইন অফলাইন বোথ টিমে অনেক মানুষ কাজ করে, এতজন মানুষ মিলেও আমরা সকলের উত্তর দিতে যথাসময়ে উত্তর দিতে পারিনি, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বাট আমরা এক এক করে সবার ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেবো, সবার সমস্যা ইনশাল্লাহ আমরা সমাধান করবো, এটা আমাদের ওয়াদা। আমরা ওয়াদা যেহেতু দিচ্ছি পালন করবো। আমাদের রিসোর্সের সীমাবদ্ধতা থাকতে পারে, মানুষের সীমাবদ্ধতা থাকতে পারে, বাট আমাদের আন্তরিকতার ক্ষেত্রে কোনো ঘাটতি নাই, এটুকু আমি একদম ক্লিয়ার করে তোমাকে বলতে পারি ইনশাল্লাহ। হয়তোবা তোমার জাস্ট আমি তোমার রিপ্লাইটা হয়তোবা করতে পারি নাই, হয়তোবা যারা চান্স পেয়েছে তাদের জিনিসগুলো সংগ্রহ করতে গিয়ে মানে আমাদের সেলস টিম সেখানে এঙ্গেজ বেশি ছিল, এই কারণে আমাদের অ্যাডভাইজার টিমের কাছে তোমাকে যেতে হয়েছে। আবার অ্যাডভাইজার টিমের কাছে কাছে চান্স না পাওয়া শিক্ষার্থীরা যত মেসেজ দিয়েছে সেগুলোর কারণে হয়তোবা সবাই তার সাথে সাথে উত্তর করতে পারে না, এই জন্য আমি সবার পক্ষ থেকে আমি সরি তোমাদের কাছে যে আমরা রাইট টাইমে হয়তো তোমার রিপ্লাই করতে পারি নাই। বাট ইনশাল্লাহ আমি আজকে থেকে অফিসিয়ালি তোমাদের জন্য একদম ডেডিকেটলি কাজ করা শুরু করবো, রেগুলারলি তোমরা আমাকে পাবা। আমি তোমাদের যতটুকু হেল্প করার প্রয়োজন, যেখানে যা লাগে আমি তোমাকে সহায়তা করবো ইনশাল্লাহ। আমি এইটুকু কমিটমেন্ট তোমাকে দিচ্ছি, আমি ইনশাল্লাহ তোমার সাথে একদম নার্সিং পরীক্ষা আগ পর্যন্ত যতদিন আমি পারি ইনশাল্লাহ কানেক্টে থাকবো। অন্তত আমি ইনিশিয়াল যে পুশটা, এটা হলো আমি তোমাকে দিয়ে তোমাকে ট্রাকে উঠিয়ে তারপরে হচ্ছে আমি নিস্তার নিব। কিন্তু আমি আগে তোমাকে একদম একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমি ইনশাল্লাহ তোমাদের পেছনে লেগে আছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এই দীর্ঘ সময় ধরে আমাদের এই আজকের সেশনটা দেখার জন্য। অনেক রাত হয়েছে, মানে যারা তারাবি পড়বে। সো এখন আমাদের ৯টার মতো বেজে আসছে, এশারের নামাজের সময়। সো অলরেডি অনেক মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, তো আমিও নামাজ পড়তে হবে। তো থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো লাইভ সেশনে। তোর মধ্যে ভালো থাকবা, সুস্থ থাকবা, বিবিএনের সাথেই থাকবা, তোমার স্বপ্ন পূরণ করবা এবং তুমি হাল ছাড়বা না। তুমি তার স্বপ্ন পূরণ করে দেখেই ছাড়বা যে কি আছে নার্সিং এ, আমি দেখেই ছাড়বো। ওকে, আসসালামু আলাইকুম।